ফ্রন্ট, এই মার্কায় যুক্ত ফ্রন্ট মানে ভূমিধস বিজয় হয়। ফলে এই দুটো পার্টি কিন্তু অন্যের মার্কা, ইতিমধ্যেই জনপ্রিয় মার্কা নিয়ে শুরু করেছে। আর তখন তো এইসব আত্মীয় এইসব এত কিছু ছিল না, ঠিক আছে। আমিও কথাটা এরকম ইনফর্মাল ভাবেই বলবো জাভেদ ভাইয়ের মতো, তার মধ্যে থেকে আমাদের পুরো ব্যাপারটা আশা করি যে আপনারাটাই পাবেন। তারপর আরেকটা দল হিসেবে এত গুরুত্বপূর্ণ না, কিন্তু মার্কাটা গুরুত্বপূর্ণ, লাঙ্গল। এটাও কিন্তু অরিজিনালি জাতীয় পার্টির মার্কা না, এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে কৃষক প্রজা পার্টির মার্কা। ওই অরিজিনালি যার মার্কা সেই পার্টিটা আমার খুব গুরুত্বপূর্ণ, কৃষক প্রজা পার্টি। মানে বাংলাদেশ ইতিহাসে এক একটা সময় এক একটা দল এসেছে। যখন আমরা এখানে মানে 40-এর দশকের 37 সাল পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ ছিল কৃষক পার্টি। মানে এখানে মুসলিম লীগের এন্ট্রির আগ পর্যন্ত, আমাদের পাকিস্তান আন্দোলনের আগ পর্যন্ত, পাকিস্তান লাহোর প্রস্তাবটা 1940 সালে, এর আগ পর্যন্ত কৃষক প্রজা পার্টি এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের এই অঞ্চলে, এবং এটা একে ফজলুল হক সাহেব তার পার্টি। তো তাদের মার্কা ছিল লাঙ্গল। আর নৌকা ছিল যুক্ত ফ্রন্টের মার্কা, সেখানে আওয়ামী লীগও যুক্ত ফ্রন্টে ছিল। আর এরপরে এই ধানের শীষ হচ্ছে আপনার, মানে নৌকাটা আসলে বেসিক্যালি ভাষানীতি মার্কা, সেটা পরে আপনার ইয়ে নিয়েছে এই আওয়ামী লীগ। আর ধানের শীষ হচ্ছে যেহেতু যদু মিয়া না কি জানো নাম, যদু মিয়া ওনারা ভাষা নিয়ে ম্যাপে ছিলেন, তারা বিএনপিতে আসেন, তারা এই মার্কাটা এখানে নিয়ে আসেন। এখন তখন এইসব আরপিও ছিল না, নির্বাচন কমিশন এরকম এত কিছু ছিল না, তখন মার্কা চাইলেই হইতো। কিন্তু এখন আমাদের জন্য অনেক কঠিন করে দেওয়া হচ্ছে আর কি, কিন্তু বলা হচ্ছে আমরা কিংস পার্টি, এবং খুব অযৌক্তিক একটা অবস্থান। ধরেন আপনি যদি বলেন যে আমরা পানিতে ভাসমান শাপলা চাই, যেটা আপনার জাতীয় প্রতীকে আছে, তাহলে এক জিনিস, আর শাপলা চাই দুটো এক জিনিস না তো, তাই না? শাপলা মানেই তো জাতীয় প্রতীক না। তো এইগুলো আমাদের ফাইট আছে, এগুলো আমাদের এই যে বৃহত্তর যে সংগ্রাম তারই অংশ, ঠিক আছে। ভাববেন না যারা এনসিপি এখানে বিজ্ঞাপন করতেছে, আমরা যেই সমস্যাগুলো নিয়ে এখন ফেস করছি তারই অংশ আর কি। এবং এটার সাথে আমাদের যে কনস্টিটিউশনাল ফাইট, এটার অংশ। আমি আপনাদেরকে প্রথমে একটা বইয়ের রেফারেন্স দিতে চাই, হচ্ছে মওদুদ আহমদ। বিএনপি রাজনীতি করতেন, বিএনপির অনেক দলের রাজনীতি উনি করেছেন, মানে যখন যে ক্ষমতায় থাকে তার সাথে থাকতে পছন্দ করতেন, কিন্তু গবেষক হিসেবে খুবই উঁচু দলের। তো ওনার অনেকগুলো ভালো ভালো বই আছে বাংলাদেশ নিয়ে, তার মধ্যে শেখ মুজিবের শাসনামল নিয়ে ওনার বইটা ইটস আ মাস্টারপিস। তো এটা অনেক, এবং এটা ইংরেজি অংশটা, এটা পৃথিবীর বিভিন্ন আমাদের বাংলাদেশে যারা গবেষণা করে বিশ্ব ওই সময়কালটা নিয়ে, তারা এই বইটা খুব রেফার করে। এটার একটা বাংলা ভালো অনুবাদ আছে, ইউপিএল করেছে, যারা বাংলা করতে চান তারাও করতে পারবে, শেখ মুজিবের শাসনামল 72 থেকে 75। এরপরে কিন্তু আমি এই বইটার কথা বলতে চাচ্ছিলাম না। আরেকটা বই আছে যে স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা, এটাও একটা ইংরেজি বইয়ের অনুবাদ, স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা। এই বইটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন যে 47 থেকে 70 সাল পর্যন্ত আমাদের এই অঞ্চলের এই জনগোষ্ঠীর, আমরা কিন্তু জাতি কথাটা খুব কম ব্যবহার করি, খেয়াল করবেন, আমরা বলি জনগোষ্ঠী, পার্থক্য আছে। এই জনগোষ্ঠীর বা রাজনৈতিক জনগোষ্ঠীর যে সংগ্রাম আছে, রাজনৈতিক সংগ্রাম, এইটার সাথে সংবিধান সম্পর্কটা কি এখানে খুব সুন্দর করে বইয়ের মধ্যে আসছে। ইতিহাসও পড়তে পারবেন এবং সাংবিধানিক বিকল্পগুলো কি ছিল সেটাও আপনি বইয়ের মধ্যে জানতে পারবেন। যেমন একটা জিনিস আপনি বইটা পড়লে, আমি রিসেন্টলি দেখলাম যেটা একটা মজার জিনিস, আমি খেয়াল করি নাই, যে যখন আওয়ামী লীগ 6 দফা দাবি করুন জানান, তখন তো 62 সংবিধান ছিল, মানে 69 গণপ্রধানের ক্ষেত্রে আইয়ুব ছিলেন। তখন মানে শেখ মুজিবকে জিজ্ঞেস করছিলেন আইয়ুব যে এই যে 6 দফাটা দিলেন, বুঝলাম এটা একটা রাজনীতি, কিন্তু এটাকে আমি কনস্টিটিউশনের ভিতরে জায়গা দিব কিভাবে, আমাকে সেটা আপনি ইয়ে করে দেন। তখন তার সাথে ডক্টর কামাল, মওদুদ এরা ছিলেন। তখন তারা হচ্ছে কিভাবে 62 সংবিধানের মধ্যে, মানে যেটা আইয়ুবের সংবিধান, ওই সংবিধানের মধ্যে কিভাবে 6 দফাটা ইনকর্পোরেট করা যাবে, এবং এই জন্য কিভাবে সংবিধান সংশোধন করার কি কি রাস্তা করা যাবে, তখন তারা এইটার একটা রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে আইয়ুবের পতন ঘটে, যেটা কাছে আসেন। তো এই ইতিহাসের এই নুয়ান্সেস গুলো আপনারা এই বইটার মধ্যে খুব ভালো পাবেন। আমি এটা বইটার খুব মানে অ্যাডভার্টাইজ করছি ইদানিং, কারণ খুব ভালো একটা বই। তো আমাদের তখন থেকেই আমাদের একটা সাংবিধানিক সংগ্রাম আছে। সাংবিধানিক সংগ্রামটা আইনের সংগ্রাম না, সাংবিধানিক সংগ্রামটা আসলে রাজনীতির সংগ্রাম। এটা আমাদের অনেক আইনজীবীরা বুঝতে চান না। ধরুন ইদানিং এক শাহাদিন মালিক নামক এক মানে অদ্ভুত সংবিধান বিশেষজ্ঞ, উনি বলতেছেন, আজকে বললেন একটা কথা, আমি জানি না ওনারা কিভাবে, এটাই হলো বাংলাদেশের বাস্তবতা, যে এই ধরনের লোকেরা লম্বা সময় ধরে এখানে এত বড় বড় মর্যাদা পেয়ে এসেছেন, সংবিধান বিশেষজ্ঞ ইত্যাদি, এবং তারা যে সমস্ত কথা বলছেন শুনলে মনে হয় যে কোন দেশে আছে। আজকে উনি বলতেছেন যে অধ্যাদেশ তো স্থায়ী ব্যাপার না, সংসদ বসলে অধ্যাদেশ বাতিল হয়ে যায়। এখন আপনারা যারা আইন পড়েন, কিংবা আপনার আইন পড়া লাগবে না, আপনারা যারা সংবিধানের বাংলা পড়তে পারেন, তারা যদি 93 অনুচ্ছেদে ঢোকেন, ওখানে দেখবেন যে অধ্যাদেশের কাজই হচ্ছে যখন পার্লামেন্ট থাকে না, 2 অধিবেশনের মাঝখানে, অথবা যখন পার্লামেন্ট নাই, যেমন এখন এই সময়ে আপনি অধ্যাদেশ করবেন এবং পরের পার্লামেন্ট থেকে রেটিফাই করে ফেলবেন। এটাই হলো অধ্যাদেশের কাজ।
কিন্তু একটা জিনিস আছে যে 30 দিনের মধ্যে আপনাকে এটা করতে হবে। পার্লামেন্টের অধিবেশন বসান, 30 দিনের মধ্যে যদি কোনো অধ্যাদেশ তারা অনুমোদন না করে তাহলে অধ্যাদেশ বাতিল হয়ে যায়। কিন্তু পার্লামেন্ট বসলে অধ্যাদেশ বাতিল হয়ে যায় এই কথাটা সত্য না, বা এটা উনি বুঝেন না আর কি, আমার ধারণা। এইগুলো ওনারা বলতেছে। এবং সাংবিধানিক আদেশের কথা যখন আসলো, এই যে এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা এসেছে, তারপর প্রথমে এসেছিল সাংবিধানিক আদেশের কথা, পরবর্তীতে আসলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা। এখন তখন উনি বললেন যে এই সংবিধান আদেশ ব্যাপারটা কি, এটা তো আমি কোনো সংবিধানের বইয়ে পাই না। আর এগুলো বলেন সংবিধান বিশেষজ্ঞরা বলেন, মানে আমরা মেলাতে পারি না আর কি সংবিধান আদেশ জিনিসটা কি। এবং দেখবেন আমরা যখন সংবিধান বাতিলের কথা বলেছি এই 5 আগস্টের পরে, তখন বললো যে সংবিধান বাতিল করলে অ্যানার্কি হয়ে যাবে, দেশে নৈরাজ্য হবে, এই কথা এইগুলো পড়া শুরু করেছে বড় বড় রাজনৈতিক দল এবং তাদের যারা পোষা অ্যাক্টিভিস্ট আছে তারা। তো একটা হচ্ছে যে আপনি শয়তানি করে বলতে পারেন, কারণ আপনি ওই জায়গায় যেতে চান না। একটা হচ্ছে আপনি না বুঝে বলেন। তো আমার যেটা ধারণা যে এটা তারা হচ্ছে শয়তানি করে বলেন না, তারা না বুঝে বলেন, যে এটা তারা বুঝতে পারে না যে সংবিধান না থাকলে কি হয় দেশের মধ্যে। আর আমি আপনাকে একটা জিনিস বলি, এই প্রশ্নটা আমি করি অনেক জায়গায়, অনেক প্রোগ্রাম, অনেক আলোচনা করেছি, যে আমাদের দেশের সংবিধান আসছে কত সালে? 72 সালের 16 ডিসেম্বর। তা আপনার দেশ বিজয় দিবস কবে? দেশ তো স্বাধীন আমরা অফিসিয়ালি ধরি 26শে মার্চ থেকে, কিন্তু শত্রুমুক্ত হলাম কবে থেকে? 71 সালে 16 ডিসেম্বর। তাহলে 71 সালের 17 ডিসেম্বর থেকে এই দেশ আপনার হাতে, পাকিস্তানিরা এখানে নাই। 71 সালের 17 ডিসেম্বর থেকে 72 সালের 16 ডিসেম্বর আমরা কি দ্বারা পরিচালিত হয়েছি, কোন আইন দ্বারা? তখন তো সংবিধান নাই। সংবিধান তো হয়েছে হলো 72 সালের 16 ডিসেম্বর। তাহলে এই যে 1 বছর, এই 1 বছর আমরা কি দ্বারা পরিচালিত হলাম? তখন আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি দেশে আসছেন। এসে উনি 11 জানুয়ারি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, সংবিধান আদেশ, রাষ্ট্রপতির আদেশ জারি করেছেন। এক পাতার একটা ডকুমেন্ট। ওখানে উনি বলেছেন যে কিভাবে আমলাতন্ত্র গঠিত হবে, কিভাবে বিচার বিভাগ গঠিত হবে, কিভাবে ট্যাক্স কালেকশন হবে, সব কিন্তু এক পাতার মধ্যে বলা শেষ। ঠিক আছে? তো এটাই কিন্তু তখন সংবিধান। সংবিধান মানেই যে একটা থাম ইটের মতো একটা ব্যাপার। হ্যাঁ, যেটা যে ফরাদ মাসার বলে যে আপনার দিকে ছুড়ে মারলে আপনি মরে যাবেন। সংবিধান এইরকম না। সংবিধান একটা 1-2 পাতার ব্যাপার, মানে যেখানে আপনি মূল মূল কথাগুলো বলে রাখবেন, বা 16 পাতার ব্যাপার। এর বাইরে আলাদা আলাদা আইন থাকবে ওই সংবিধানের অধীনে। ভূমি আইন থাকবে, এই আইন থাকবে, সেই আইন থাকবে, নানা ধরনের আইন থাকবে। কিন্তু মানে সংবিধান থাকে না এই কথাটা সত্য না। যখন সংবিধান থাকে না তখনও সংবিধান থাকে। ধরেন এখন যদি আমরা সংবিধান বাতিল করে দিই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, আর মিলিটারি আসলে কিন্তু অত জাতীয় ঐক্যমত্যের ওরা ধার ধারে না, আসলে ডিরেক্ট এই যে প্রোক্লেমেশনটা আমরা দেওয়ার জন্য এত সংগ্রাম করলাম, প্রোক্লেমেশনটা আমরা দেওয়ার কথা বললাম, তাই না? 5 আগস্টে আজকের যত সংকট দেখতে পাচ্ছেন এই সরকারের, তার গোড়ায় আছে এই এক জিনিস, যে একটা প্রোক্লেমেশন তারা দেয়নি। এখন পাগলেও নিজে ভালো বুঝে, যখন বৃষ্টি পড়ে তখন পাগলেও একটা হোটেলে গিয়ে আশ্রয় নেয় বা একটা ছায়ার মধ্যে আশ্রয় নেয়। এই সরকার নিজে ভালো বুঝে না। মানে সে এখনো পর্যন্ত খাবি খাচ্ছে আমলাতন্ত্র কন্ট্রোল করতে, পুলিশ কন্ট্রোল করতে, আর্মি প্রধান হচ্ছেন তার হায়ারার্কির দিক থেকে তার রাষ্ট্রপ্রধানের চেয়ে 13 নম্বরে। সেই আর্মি প্রধান তার কথা শোনে না। এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে কারণ আপনি যে কাজটা আসল করার কথা, এক পাতার একটা ডকুমেন্ট ছিল, জারি করেন নাই। এবং ওই যে কয়েকদিন আগে যে 5 আগস্টে এখানে যে আপনার দক্ষিণ প্লাজায় যারা যেটা করছে তামাশাটা, এই কিছুদিন আগে সনদের তামাশা নেই, আগে আরেকটা তামাশা হয়েছিল ওই 5 আগস্টে অনেক মানুষকে উপস্থিত করে। ওইটা তারা বলেছেন বাংলায় ঘোষণাপত্র, এটা প্রোক্লেমেশন হয় নাই, এটা ডিক্লারেশন হয়েছে। এটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে, জাদুঘরে থাকবে, এটা আপনারা চাইলে গুগল সার্চ করে করতেও পারবেন, কিন্তু এটার কোনো লিগ্যাল ইমপ্লিকেশন নেই। প্রোক্লেমেশন, প্রোক্লেম শব্দটার অর্থ তো আপনারা জানেন, প্রোক্লেম, ইউ প্রোক্লেম সামথিং, যে আমি আসছি, এই কারণে আসছি, এখন থেকে এইভাবে চালাবো, এটা হচ্ছে ইউর প্রোক্লেমেশন। এবং আপনি আর আগের কনস্টিটিউশনে চলতে পারছেন না ফর অবভিয়াস রিজন। যেমন মিলিটারিরা আসলে এমন অনেক সিদ্ধান্ত নিবে যেটা আসলে ওই সংবিধান দিয়ে হবে না, এই কারণে তারা সংবিধানটা স্থগিত করে এবং এসে বলে একটা প্রোক্লেমেশন দেয়। সেই প্রোক্লেমেশন নাম কি? মিলিটারি প্রোক্লেমেশন। তা আমরা 5 তারিখের পর থেকে বললাম যে মিলিটারি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রোক্লেমেশন দিতে পারবে, গণ অভ্যুত্থানের লেজিটিমেসি থেকে আপনি কেন প্রোক্লেমেশন দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন, এবং সেই না দেওয়াটাই হলো সমস্ত সংকটের গোড়া। আর আমি একটু বাংলাদেশ ইতিহাস থেকে আপনাদেরকে আসি। ধরুন মিলিটারিরা এবং বলতেছে যে সংবিধান তো কি হবে যদি আপনি প্রোক্লেমেশন দেন, সংবিধান স্থগিত হয়ে যাবে, সংবিধান না থাকলে দেশে অ্যানার্কি হবে। এগুলো ওনারা খুব অদ্ভুত অদ্ভুত কথা বলেন এবং আমরা শুনতে বাধ্য হই। এবং আমাদেরকে ওনারা যেটা করেন আর কি, একটা বয়সের সুবিধা নেন, এরা বুঝে না কিছু। কিন্তু আমরা দেখছি যে আমরাই কনসিস্টেন্টলি যৌক্তিক কথা বলে যাচ্ছি, এবং আমরা যেভাবে ইতিহাস পড়েছি ওনারা তো ইতিহাস পড়েন না। যেমন ধরেন 20 আগস্টে 15 আগস্টে এখানে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হইলেন, মানে আওয়ামী রেজিমের পতন ঘটলো। ওই সময় বাকশাল রেজিমের পতন ঘটলো।
15 তারিখেই একটা প্রক্লেমেশন জারি করলেন মোশতাক, খন্দকার মোশতাক, উনিও আওয়ামী লীগের লোক এবং বাংলাদেশের ইতিহাসে দুই মাত্র উনি প্রথম বেসামরিক ব্যক্তি যিনি সামরিক শাসনের প্রধান হয়েছেন, প্রধান সামরিক আইন প্রশাসক, হ্যাঁ, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। উনি কিন্তু বেসামরিক রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু প্রশাসনিক মানে ওই প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছেন। উনি একটা প্রক্লেমেশন দিলেন। ওই প্রক্লেমেশনে স্পষ্ট করে বলা আছে যে এখন থেকে এই প্রক্লেমেশন দিয়ে চলবে, তবে আগের সংবিধানের মানে 72 সংবিধানের যদি আলাদা করে কোনো ধারা বাতিল করা না হয়, কথাটা একদম এরকম যে আমি বললাম যে 48 অনুচ্ছেদ, অমুক অনুচ্ছেদ, তমুক অনুচ্ছেদ এগুলো বাতিল, এটা যদি আলাদা করে বলা না হয় তাহলে সংবিধানটা বহাল থাকবে, মানে সংবিধানও বহাল, প্রক্লেমেশন থাকবে। বুঝতে পারছেন? মানে এখন আমরা সিম্পলি যেটা করতে পারতাম, প্রক্লেমেশন জারি করব, সংবিধানও থাকবে সাইড বাই সাইড, এবং কিন্তু প্রক্লেমেশনটা প্রাধান্য পাবে এবং সংবিধানের যে সকল ধারা প্রক্লেমেশনের সাথে সাংঘর্ষিক হবে সেই ক্ষেত্রে প্রক্লেমেশন প্রাধান্য পাবে। এটাই হলো কথা। মানে ধরেন আপনার সংবিধানে বলা আছে যে আইন অনুযায়ী ব্যতীত জীবন ধারণের অধিকার থাকবে না। আপনি যদি 32 অনুচ্ছেদ পড়ে দেখেন, আপনার জীবন ধারণের অধিকারটাও মানে জীবন ধারণের অধিকারের মতো ফান্ডামেন্টাল ব্যাপার আসলে আইনের সাপেক্ষে, আইনের মানে শর্তে বন্দী। তো এটা তো আসলে এখনকার স্পিরিটের সাথে যায় না। এখনকার স্পিরিট কি? এখনকার স্পিরিট হচ্ছে জীবন ধারণের অধিকার নিঃশর্ত। তাহলে এই দুই জায়গায় যদি কনফ্লিক্ট হয়, কোনটা প্রাধান্য পাবে? এইটা প্রাধান্য পাবে যে মানুষের জীবন ধারণের অধিকার নিঃশর্ত, তখন 32 অনুচ্ছেদ প্রাধান্য পাবে না। আপনার সংবিধানের 39 অনুচ্ছেদে বলা আছে যে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সব থাকবে, তবে এই শর্তের কারণে থাকবে না। যেমন বন্ধু রাষ্ট্রের সমালোচনা করতে পারবেন না, স্বাধীনতা নীতি নৈতিকতার বিরুদ্ধে যেতে পারবেন না। এখন স্বাধীনতা নীতি নৈতিকতা এগুলো এক এক মানুষ এক একভাবে বুঝে। তা আপনি এটা বলে রাখছেন, যখন আপনার কোনো একটা কিছু বন্ধ করে দেওয়া দরকার, ধরেন সাপোজ আদর্শ প্রকাশনীর সাথে এটা ঘটছিল একটা মেলায়, একটা বই, এটা আওয়ামী লীগ সরকারের পছন্দের, ওই যে ফাহাম আব্দুল সালামের একটা বই, ভিডিও কি বাঙালি ভিডিও টেস্ট নাকি যেন, ওই বইটা ইটসেলফ একটা মিডিওকার বই। যদি আপনারা ভিডিও করতেছেন, ওইটা একটা মিডিওকার বই, কিন্তু হাউএভার আপনি তো কোনো বইকে ইয়ে করতে পারেন না, মানে নিষিদ্ধ করতে পারেন না। কিন্তু এটা বলা হচ্ছে কি, ওই যে 39 অনুচ্ছেদ যে স্বাধীনতা নৈতিকতার বিরুদ্ধে গেছে এই বই, ঠিক আছে? ফলে এটা যখন সরকার যেভাবে চায় ব্যাখ্যা করবে। কিন্তু এখনকার স্পিরিট কি? এখনকার স্পিরিট হচ্ছে আপনি কোনো বইকে নিষিদ্ধ করতে পারবেন না। ফলে প্রোক্লেমেশনের স্পিরিট আর সংবিধান 39 অনুচ্ছেদ এই দুটোর মধ্যে প্রাধান্য পাবে কিন্তু সংবিধানের 39 অনুচ্ছেদ, ঠিক আছে? সরি, মানে প্রোক্লেমেশন। ফলে আপনি দেখবেন যে আমাদের 15 আগস্টের পর থেকে এই 79-তে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন হয় জিয়াউর রহমান, ঠিক আছে? জিয়াউর রহমান সাহেবের ইতিহাস একটু বলি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। বাংলাদেশে একজন মানে খুবই আইকনিক মেজর, যিনি উর্দি পড়া শাসক কিন্তু উর্দি ছেড়েছেন, এটা কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ? কিন্তু উনি দেখেন কি করেছেন, উনি যা করছেন বিএনপি আজকে আমাদের দাদা করতে দিবে না বা দেয় না। উনি কি করেছেন, উনি প্রথমে 15 আগস্টের পরে মোশতাকের হাতে ক্ষমতা আসলো, মিলিটারি প্রোক্লেমেশন দিয়ে দেশ চলতেছে। উনি আর্মি প্রধান হয়েছেন, যেটা উনার আরো আগে থেকে উনি ডিজার্ভিং। শেখ মুজিবুর রহমান উনি সিনিয়র হওয়া সত্ত্বেও কিন্তু উনাকে দেন নাই, কারণ লয়ালিটি একটা উনি মনে করছে যে আমার লোক না। তখন উনি তার লোক শফিক নাকি যেন নাম না, শফিউল, তাকে সেনাপ্রধান বানাইছে, যিনি ওই শেখ মুজিবের বাসাতে যে 15 আগস্টে ট্যাঙ্ক গেছে, খালি ট্যাঙ্ক, এটা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। তো জিয়াউর রহমান হচ্ছেন সে কারণে শুরু থেকে তার মধ্যে একটা ইয়ে ছিল, মানে আক্ষেপ ছিল, কিন্তু উনি হি ওয়াজ ভেরি লয়াল টু দি প্রফেশন এবং কোনো ধরনের রেকলেস মুভের দিকে উনি যান নাই, ঠিক আছে? একটা কথাই উনি বলছেন শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে, যে যখন তাকে এটা জানানো হইলো যে প্রেসিডেন্ট ইজ কিল্ড, তখন বলছে সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট তো আছে, মানে উনি বলছে ইউ ক্যারি অন, রাষ্ট্রকে চালাতে হবে। আর এই কথাটা আওয়ামী লীগ খুব ভুলভাবে ব্যাখ্যা করে দেখাইছে যে জিয়াউর রহমান আসলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, হুইচ ইজ নট ট্রু। উনি একটা প্রফেশনাল আর্মি পার্সন হিসেবে বলছে যে রাষ্ট্র চালাতে হবে, এটা চলবে, ভাইস প্রেসিডেন্ট শুড টেক ওভার। তো এখন 20 আগস্ট উনি সেনাপ্রধান হয়েছেন, কিন্তু সেনাপ্রধান উনি হলেও তখন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন মোশতাক। ফলে উনি দেখছেন যে এটা একটা সমস্যা, উনি সেনাপ্রধান কিন্তু চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর আরেকজন, এটা কিভাবে হয়? তখন এরপরে 7 নভেম্বরের কুয়ের মধ্যে দিয়ে, মানে এখানে তো নভেম্বরে অনেক কিছু ঘটতেছিল, 3 নভেম্বর 7 নভেম্বর কিছু ঘটতেছিল। জিয়াউর রহমান হাউস অ্যারেস্ট ছিলেন, তারপর তাকে 7 নভেম্বরে সিপাহী জনতার অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এটার মধ্যে দিয়ে তাকে ওখানে ছাড়িয়ে আনা হলো। কর্নেল তাহেরের ভূমিকা এগুলো আপনারা জানেন। তো এটার পরে বিচারপতি সায়েম, তিনি হলেন হচ্ছে আপনার চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, প্রধান সামরিক আইন প্রশাসক। এখন এই পরে চলা শুরু করলো রাষ্ট্র, ঠিক আছে? এবং সায়েম সাহেবের রেডিও ভাষণটা আপনারা পড়বেন, এগুলো পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট।
উনি শুরুতেই বললেন, যেটা প্রফেসর ইউনূস বললেন না, উনি শুরুতেই বললেন যে আমি অমুক ডেটে ইলেকশন দিব। ৭৭ এটা হলো ৭৫ সালের ৭ নভেম্বর বা ৮ নভেম্বর উনি আরেকটা মার্শাল্য জারি করছে, কারণ এখন উনি প্রধান সামরিক আইন প্রশাসক। ৭ নভেম্বরের পরে মোশতাক বন্ড, ঠিক আছে। আমি কেন ইতিহাসটা আপনাদেরকে রিকল করে দিচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন যে ফলে উনি আসলেন প্রধান সামরিক আইন প্রশাসকের জায়গায় ৭ নভেম্বরের পরে, এবং উনি এসে একটা প্রোক্লেমেশন জারি করলেন যেখানে উনি পরিষ্কার করলেন যে আমি অমুক দিন ইলেকশন দিব ৭৭ সালে, ৭৫ থেকে ৭৭। তো ইউনূস সাহেবের এই যে পুরো একটা বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করার আগ পর্যন্ত বিএনপি যে নির্বাচন নিয়ে যে হ্যামারিংগুলো করতে থাকলো, এটা তার দোষ কিন্তু মূলত ইউনূস সাহেব। উনি যদি শুরুতেই অগস্ট মাসে প্রোক্লেমেশন জারি করে বলতেন, তখন বাংলাদেশি মানুষ 3 বছর 4 বছর এই সরকারকে সময় দিতে রাজি ছিল। উনি যদি 4 বছর সময় নিতেন প্রোক্লেমেশন জারি করে, এরপর বিএনপি তাকে ক্ষমতা থেকে হটাতে চাইলে বা যে কেউ ক্ষমতা থেকে হটাতে চাইলে ওইটা মানুষ দেখতো একটা কু হিসেবে, প্রতিবিপ্লব হিসেবে, যে আমার লেজিটিমেট গভর্নমেন্ট আমার কাছ থেকে লেজিটিমেসি নিয়ে একটা প্রোক্লেমেশন জারি করে বলতেছে তার 4 বছর টাইম লাগবে এবং সে অমুক ডেটে ইলেকশন দিবে, তখন তো আপনি বারবার বলতে পারবেন না যে ইলেকশন কবে দিবেন, ইলেকশন কবে দিবেন। আপনি তো বলে ফেলছেন প্রোক্লেমেশনের মধ্যে 3 বছর হোক আর 4 বছর হোক। এই যে কাজটা ইউনূস সাহেব করলেন না, বা আমি বলবো যে ইউনূস সাহেবের যে ইনার সার্কেল তাকে যে করতে দিল না, এই সরকারের লোকগুলোকে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আমি এটা প্রায়ই বলি, তা আমাকে বলেন কি যে আপনারা তাহলে এই সরকারকে সমর্থন করেন কেন? তারা বলি কেন সমর্থন করি জানেন? আমরা পাইছি একটা গাধা, এটাকে দিয়ে করাতে চাচ্ছি করার কাজ। আর এরকম কেন হয়েছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি একটু রাজনীতি সমসাময়িক সবকিছু মিলে আপনাদের সাথে আলাপ করবো। এটা হয়েছে এই কারণে যে গণ অভ্যুত্থান হওয়ার 6 মাস আগে এই দেশের পলিটিক্যাল ক্লাস, সিভিল সোসাইটি, অ্যাক্টিভিস্ট তারা বিশ্বাস করেন এই দেশে গণ অভ্যুত্থান হবে। 24 জানুয়ারি 7 জানুয়ারি আগে, এই দামি নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আন্দোলন চলতেছিল বিএনপির নেতৃত্বে, আমরাও ছিলাম ওই আন্দোলনে, বাট আমরা বলতেছিলাম যে নির্বাচনের দাবি জানিয়ে লাভ নাই ফ্যাসিস্টের কাছে, আপনার তাকে উৎখাত করতে হবে, মানে তাকে পতন ঘটাতে হবে, তারপর আপনি জাগরণ করবেন। তো বিএনপি কেন্দ্রিক অ্যাক্টিভিস্টরা তখন আমরা যখন গণ অভ্যুত্থানের কথা আনলাম যে গণ অভ্যুত্থান করতে হবে, উৎখাত করার অনেকগুলো রাস্তা আছে, আপনি সশস্ত্র কায়দা করতে পারেন, একটা হচ্ছে পিপলস আপসার্চ দিয়ে করতে পারেন। আমাদের মতো ডেমোক্রেটিক রাষ্ট্রে গণ অভ্যুত্থান হচ্ছে বেটার পথ। তো গণ অভ্যুত্থানের কথা যখন আমরা 7 জানুয়ারি আগে বললাম, তখন আমাদেরকে বললো যে এরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এগুলো বলতেছে, আমরা নির্বাচনের দাবিতে আন্দোলন করতেছি, আমেরিকা স্যাংশন দিয়ে এটা বাস্তবায়ন করে দিবে, আর এরা এসে ঝামেলা করতেছে। আমাদেরকে তখন এইসব বলছে যে এরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায়। তো পরবর্তীতে বিএনপির আন্দোলন, আমরা তো খালি দামি নির্বাচনে দোষ দিলে হবে না, দামি আন্দোলনটাও খেয়াল করতে হবে। ওই আন্দোলন ছিল একটা দামি আন্দোলন। কেন দামি আন্দোলন? কারণ হচ্ছে আপনি আমেরিকাকে দেখাইছেন, আমার কিছু লোকজন আছে নয়াপল্টনে যারা একটা ককটেল ফুটালে হারুন 20 মিনিটের মধ্যে ডিসপার্স হয়ে যায়, ঠিক আছে। ওইভাবে আন্দোলন হয় না। আপনি গণ অভ্যুত্থান, বিএনপির লোকজন কিন্তু আসছিল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের সাথে কথা হয়েছিল, আমরা রাস্তায় ছিলাম, তারা বলছে যে আমাদের ক্ষমতায় যাওয়া লাগবে না ভাই, হাসিনারে ফালাইতে হবে, এটা ছিল তাদের সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের সাথে কমপ্লিটলি বিট্রে করছে তাদের টপ লিডারশিপ, যারা আজকেও এই গণ অভ্যুত্থানের পরে এই যে সংস্কার জুলাই সনদ প্রক্রিয়াটাকে, পুরো প্রক্রিয়া থেকে যারা টুটি চেপে ধরছে তারাই, ঠিক আছে। কিভাবে ধরছে আমি পুরো গল্পটা আপনাদের সামনে বলার চেষ্টা করবো সংক্ষিপ্ততম সময়ের মধ্যে। তো আবার ব্যাক টু দ্য হিস্ট্রি। তো জিয়াউর রহমান সাহেব মানে সায়েম হলেন, মানে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। জিয়াউর রহমানের ওই যে মানে হি ওয়ান্টস টু বি দি অল ইন অল, কিন্তু এটা হচ্ছে না। উনি সেনাপ্রধান হয়েছেন, কিন্তু আরেকজন হচ্ছে সামরিক আইন প্রশাসক। তখন উনি সায়েম সাহেবকে গিয়ে বলছেন যে এটা ইউ শুড লিভ, এবং উনি সায়েম সাহেবের একটা বই আছে, দেখবেন যে বঙ্গভবনে 5 বছর না কি নামে, পড়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং বইগুলা। এই বইগুলোই আমাদের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ওইখানে তখন সায়েম সাহেব চলে গেলেন, তখন আপনার জিয়াউর রহমান হচ্ছেন একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক এবং সেনাবাহিনী প্রধান, দুইটাই তিনি, ঠিক আছে। কিন্তু ওনাকে রাষ্ট্রপতি হতে হবে, ঠিক আছে, আরো একটা স্টেপ বাকি আছে। তখন উনি হচ্ছে গণভোটের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হলেন, ঠিক আছে। তখন 77 সালে একটা গণভোট, প্রথমে তিনি বললেন যে 77 সালে ইলেকশন দেওয়া হবে, তারপর এটা 78 সালে নেওয়া হলো, পরে এটা 79 সালে নেওয়া হলো। ফলে আপনি যদি জিয়াউর রহমান কতদিন ক্ষমতায় ছিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তিনি কবে সামরিক প্রধান আইন মানে কবে তিনি সেনাবাহিনী প্রধান হয়েছেন ওখান থেকে ধরেন, তাহলে পাক্কা 6 বছর ক্ষমতায় ছিলেন। মানে তাকে যদি মেরে ফেলা না হতো তাহলে তো আরো থাকতেন। 75-এর 15 আগস্টের পরে উনি সেনাবাহিনী প্রধান হয়েছেন, 81 সালে মারা গেছেন, তাহলে কত 6 বছর। আর কবে থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন তখন থেকে ক্ষমতাটা যদি ধরেন, তাহলে উনি ক্ষমতায় ছিলেন 4 বছর। 77 সালে উনি রাষ্ট্রপতি হয়েছেন এবং 81 সালে মারা গেছেন বা শহীদ হয়েছেন, ঠিক আছে। এখন জিয়াউর রহমানের আমি একটা সেদিন একটা যেতে বললাম যে এনসিপি কেন এত অনড়, বা এটা আপনারা দলীয় আলাপ ভাইবেন না, মানে একটা দল কেন ফাইট করতেছে এরকম জুলাই সনদ আইনি ভিত্তির জন্য, ওইখান থেকে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি যে কেন আমাদের এই অনড়তা, যে অন্যান্য দল সাইন টাইন করে ফেলতেছে এবং আমাদের বলা হচ্ছে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, একা হয়ে যাবেন, তবু কেন আমরা এটা করতেছি না।
দুটো কারণে আমি বলবো। একটা কারণে আমি প্রচুর বলা শুরু করছি, কারণ বিএনপির সাথে এনগেজ হইতে হবে। তো বিএনপি যে ল্যাঙ্গুয়েজে বুঝে ওই ল্যাঙ্গুয়েজে বলতে হবে। আমি তো বলা শুরু করছি যে আমরা জিয়াউর রহমানের ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিচ্ছি, এই জন্য আমরা মানে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদকে মনে করি না যে কোনো কাজে আসবে। এটা হচ্ছে একটা কথা। একটা হলো 90-এর 3 জোটের রূপরেখা, দুটো জিনিস। এই দুটো অভিজ্ঞতা আমাদের কাছে থাকার কারণে আমরা এখন জুলাই সনদকে এটা স্রেফ একটা ফাঁকা প্রেসক্রিপশন হইতে দিতে পারি না, স্পেশালি গণঅভ্যুত্থানের পরে। জিয়াউর রহমানের ঐতিহাসিক ভুলটা কি? প্রথমে বলি জিয়াউর রহমানের এক্সেলেন্সটা কি। সমালোচনা করার আগে তার ভালো ভালো দিকগুলো বলতে হবে, মানে তাহলে সমালোচনাটা প্রপার। তার এক্সেলেন্স হচ্ছে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো যেগুলো একসময় কলোনিয়াল ছিল, ওই সমস্ত দেশে আপনি দেখবেন যে প্রপার যে ডেমোক্রেটিক যে স্টেট সেটা তো হয় না। ফলে যেটা হয় যে মিলিটারি রুল চলে আসে, মিলিটারি পাওয়ারে চলে আসে, কিংবা বেসামরিক ডিক্টেটর, যেমন মুগাবে জিম্বাবুয়ে, কিন্তু স্বাধীনতার আর কি মানে হিরো। এবং শেখ মুজিবের মতো তিনি, শেখ মুজিব যেটা পারেন নাই উনি যেটা পারছেন, এইটা আর কি মানে আজীবন ক্ষমতায় থেকে যাওয়া যতদিন জীবিত আছে। তো সাধারণত এই কলোনাইজ কান্ট্রিগুলোতে এটাই হয়। তো জিয়াউর রহমানের যেটা, বা ধরেন আপনি যদি মানে উদ্দীপনে ক্ষমতায় আসেন, তখন এই ক্ষমতাটা যতদিন পারি থাকবো এরকম একটা মেন্টালিটি থাকে, এবং এদের প্রত্যেকের পরিণতি হয় খুব ব্রুটাল। যতদিন থাকতে পারে মানে 15 বছর 20 বছর, কিন্তু পরিণতিটা খুব ব্রুটাল হয়। জিয়াউর রহমানের পরিণতি খুব ব্রুটাল হয়েছে, বাট হি ডাজন্ট ডিজার্ভ দিস। অন্যরা হয়তো এটা ডিজার্ভ করে, কারণ তারা ওইভাবেই চালাইতে চায়। আর জিয়াউর রহমানের এক্সিলেন্সটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একজন মিলিটারি পার্সোনাল যিনি ক্ষমতা টেক ওভার করছেন, এবং তখন এটা ছাড়া উপায় ছিল না, যে ধরনের রাজনৈতিক শূন্যতা, আওয়ামী লীগ বাকশাল করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ফেলছে। এখন এর মধ্যে আওয়ামী লীগের পতন ঘটে গেছে, তো এখন তো আপনার টেক ওভার করতে হবে। এই কথাটা বদরুদ্দীন উমর বলছিলেন 72 সংবিধানের প্রবলেম সম্পর্কে। এই যে বদরুদ্দীন উমর কিছুদিন আগে মারা গেলেন, যখন 72 সংবিধানটা লিখিত হচ্ছে, ড্রাফট হচ্ছে, তখন তো আলোচনাগুলো বাইরে আসতেছে না। এখন যখন সনদ নিয়ে আমরা কাজ করতেছিলাম, কথাবার্তাগুলো বাইরে আসছে না, টকশোতে কথা হয়েছে, লেখালেখি হয়েছে পত্রপত্রিকায়। এটাই কিন্তু হয় যখন একটা দেশ সাংবিধানিক পরিবর্তনের মধ্যে থাকে, তখন এটা নিয়ে বাইরে ডিসকোর্স তৈরি হয়। তো বদরুদ্দীন উমর সাবধান করছিলেন যে 72 সংবিধানের যে ক্ষমতা কাঠামো, এটা এমনভাবে বিন্যস্ত করা হচ্ছে এক ব্যক্তিকে মাথায় রেখে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেগুলো জাভেদ ভাই অনেকগুলো জিনিস বলে গেলেন, যে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, পিএসসি থেকে শুরু করে, দুদক থেকে শুরু করে, এগুলো কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান না। নির্বাহী বিভাগ হলো রাষ্ট্রের 3টা অর্গানের একটা অর্গান। এর বাইরেও রাষ্ট্রের অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। তো এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কনস্টিটিউশনালি এখানে সাংবিধানিকভাবে, মানে সংবিধানের বাইরে কি আপনাকে এটা করতে হচ্ছে না, সাংবিধানিকভাবেই এগুলো হচ্ছে নির্বাহী বিভাগের মানে কবজা করে। নির্বাহী বিভাগ মানে আরো স্পেসিফিক্যালি বললে এক ব্যক্তির কাছে কবজা করে। কারণ আবার 70 অনুচ্ছেদ আছে, 70 অনুচ্ছেদের কথা একটু আগে বলছেন না একটু আগে 70 অনুচ্ছেদের কথা। 70 অনুচ্ছেদের মধ্যে দিয়ে সংসদ বন্দী, ফলে 300 ব্যক্তি নয়, এক ব্যক্তি সব সিদ্ধান্ত নিচ্ছে। তো বদরুদ্দীন উমর হুঁশিয়ারি করছিলেন যে এইটা এমন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করবে, আপনি তো কোনো বিরোধী দল দাঁড়াতে দিচ্ছেন না। 293টা হচ্ছে আপনার আসন, 7টা হচ্ছে মাত্র বিরোধী দল। এবং এই 293টা আসন ফেয়ার ইলেকশন হলে 73 সালে আওয়ামী লীগ 293টা আসন পেত না। আওয়ামী লীগই জিততো, কিন্তু 293টা আসন পেত না। তখন ওই যে আবার আব্দুর রাজ্জাক, দত্তপ্রিয় আমার গুরু আব্দুর রাজ্জাক কিন্তু বলছিলেন যে আপনি বিরোধী দল বানান। শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিল। শেখ মুজিব বলছে কি বলে, কোথা থেকে বিরোধী দল, আমরাই সব পাবো। তো উনিরা বুঝেন নাই, নেহেরু যেটা বুঝছিলেন। এই যে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো হিস্ট্রিগুলো বুঝতে হবে। নেহেরু বামপন্থীদের দেখে বলছেন তোমরা বিরোধী দল বানাও, স্ট্রং বিরোধী দল বানাও। এবং নেহেরুর অনেক সীমাবদ্ধতা এবং অনেক সমালোচনা পরেও তাকে একটা জন্য ইন্ডিয়া মানুষ স্মরণ করে, যে হি বিল্ট আপ দি ইনস্টিটিউশনগুলো তারপরে দিয়ে গেছেন, বিরোধী দল তারপরে দিয়েছে। ফলে ইন্ডিয়া কিন্তু একটা স্ট্রং স্টেট। ইন্ডিয়া দেখবেন কংগ্রেস এবং বিজেপির মধ্যে অনেক বিষয় দ্বিমত থাকলেও শেখ হাসিনাকে রাখতে হবে, এই বিষয়ে ঐক্যমত্য আছে। এটা হলো বিকজ ওরা একটা স্টেট হয়ে উঠছে। আমরা যে স্টেট হইতে পারলাম না, এটা সম্পূর্ণ দায় আওয়ামী লীগ এবং শেখ মুজিবের। তো এই যে বিরোধী দল বানাবে না, 293টা আসন, ফলে একটা রাজনৈতিক শূন্যতা, আপনি কাউকে দাঁড়াতে দিচ্ছেন না, জাসদকে দাঁড়াতে দেন না। ওই সময় যারা ছিল তাদেরকে শেখ কামালদেরকে দৌড়ে দেন। শেখ কামাল এবং আহমদ সাফার লেখাও যদি পড়েন, আহমদ সাফা কিন্তু ওই যে কচু খেতে এখানে হাঁটাহাঁটি করতেছে, উনি তো একটু জানেন, একটু ফ্রি, মানে একা বলতে বলা যাবে না, সম্মানিত ব্যক্তি, একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করতেন আর কি। তো উনি একদিন রাতে এরকম হাঁটতেছেন, তখন শেখ কামালের বাহিনী দেখছে ওই সফা যায় ধর, তখন উনি দিচ্ছেন দৌড়। তো এরকম পরিস্থিতির মধ্যে উনি লিখছেন কিন্তু এগুলো নিয়ে। তো এই যে শেখ কামালের এই তাণ্ডব, এই ত্রাস, এগুলো করছেন, আপনি কাউকে দাঁড়াতে দিচ্ছেন না। এই গল্পগুলো, ছোট ছোট গল্পগুলোর সাথে আবার দেখেন কিভাবে আমাদের ব্রডার পিকচারটা জড়িত, এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। ফলে যেটা হয়েছে, শেখ বদরুদ্দীন উমরের হুঁশিয়ারিটা ছিল যে আপনি অতি ক্ষমতার ভারে, কেউ যদি আপনাকে পতন নাও ঘটায়, অতি ক্ষমতার ভারে আপনি নিজেই পড়বেন। পড়ার পরে এমন একটা অবস্থা হবে যে যেহেতু রাজনৈতিক শূন্যতা তৈরি করে রাখছেন, আপনি কোনো দলকে দাঁড়াতে দিচ্ছেন না, শূন্যতা তো থাকবে না, মিলিটারি উইল টেক ওভার।
কারণ মিলিটারি একটা রাষ্ট্রের, আমাদের রাষ্ট্রের সবচেয়ে সুসংগঠিত শক্তি, সবসময় তারা সুসংগঠিত থাকে। ফলে ওনার একদম প্রফিটিক কিন্তু মানে এই যে আগাম দেখতে পাইছেন যে 72 সংবিধানের মধ্যে এমন একটা ক্ষমতা কাঠামো আপনি করছেন যে এটা আপনাকে অতি ক্ষমতার ভারে আপনার ফল তো ঘটাবেই, রাষ্ট্র মিলিটারি টেক ওভার, মিলিটারি নিয়ে আসবে ক্ষমতা, মিলিটারিকে ডেকে আনবে। এবং আপনি দেখেন আমাদের দেশে বারবার কেন মিলিটারিরা কিছুদিন পর আসে, গণঅভ্যুত্থানের পরেও আমরা কিছুদিন পর একেবারে ভয়ে থাকি না, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু বারবার কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে এই যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি করে 72 সংবিধান, এই কনস্টিটিউশনের মধ্যে থাকলে আপনাকে এর মধ্যে থাকতেই হবে। কয়েকদিন পর পর 4, 5, 6 বছর পর পর স্পেশালি যখন যখন ট্রানজিশনের সময় আসে, ক্ষমতা হস্তান্তরের সময় আসে, তখন দেখবেন লগি বৈঠা হয়, অথবা মিলিটারি কূপ হয়, অথবা গণঅভ্যুত্থান হয়। ফোর্স থাকলে গণঅভ্যুত্থান, ফোর্স সবসময় কিন্তু সমাজে ফোর্স থাকে না, ফোর্স না থাকলে নেগেটিভ অর্থে মিলিটারিরা ক্ষমতায় চলে আসবে এবং এইগুলো করবে। এইটাই হচ্ছে 72 সংবিধান। এখন আপনি আমাদের দেশের উজবুক আইনজীবীদের জিজ্ঞেস করেন, এই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম যে কিভাবে 72 সংবিধানের মধ্য থেকেই মিলিটারি টেক ওভারের রাস্তাটা সুগম করা আছে। কারণ আপনি আমাদের একটা উজবুক আইনজীবীকে আমাকে সে চ্যালেঞ্জ করে কিভাবে জানেন এটা কোথায় লেখা আছে সংবিধান, সে এইভাবে সংবিধানকে বুঝে, এইভাবে লিটারালি সংবিধানকে বুঝে। কিন্তু এইভাবে তো আপনি বুঝতে পারবেন, এর সাথে আপনার রাজনীতি, ইতিহাস, রিডিং বিটুইন দ্য লাইন, অনেকগুলো ব্যাপার জড়িত থাকে, ঠিক আছে? তো এখন জিয়াউর রহমান যে প্রেক্ষাপটে ক্ষমতাটা গ্রহণ করেছিলেন, এটা করার কোনো উপায় ছিল না। উনি দুইটা মানে আমি বলবো যে ল্যান্ডমার্ক কাজ ওনার দুইটা, একটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, বিএনপি যা ধারে ছিল আসলে বুঝেও না, মুখে মুখে বলে, আর একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কারণ বাঙালি জাতীয়তাবাদ যেটা 72 সংবিধানের মধ্যে আছে, এটা কিন্তু কোনো স্টেট প্রপোজ করে না। কোন বাঙালির কোন জাতীয়তাবাদ, মানে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে আপনি বুঝেন বাংলাদেশ মানে একটা ভূখণ্ড আছে, এই ভূখণ্ডের ভেতরকার একটা ব্যাপার, এই ভূখণ্ডে যারা আছে সবাইকে ইনক্লুড করে। বাংলাদেশি একজন চাকমাও নিজেকে বলতে পারবে আমি বাংলাদেশি, একজন বাঙালিও বলতে পারবে বাংলাদেশি। মানে বাঙালি হচ্ছে আপনার এথনিক পরিচয়, ভাষিক পরিচয়, আর বাংলাদেশি হচ্ছে আপনার স্টেট আইডেন্টিটি। এই দুটোকে আলাদা করছে, এটা ছিল ওনার একটা মানে অন্তত থিওরিটিক্যালি, যদিও সিএইচটি প্রসঙ্গটা আলাদা, মানে উনি যেভাবে সিএইচটি ট্রিট করছেন এটা অনেক বিতর্ক আছে, বাট এনিওয়ে ইন কনসেপ্ট এটা একটা ভালো আইডিয়া, বাংলাদেশি জাতীয়তাবাদ, ঠিক আছে? আমরা এটা থেকে আরো এগিয়ে গিয়ে রাজনৈতিক জনগোষ্ঠীর কথা বলতেছি এখনকার আলামুলের ল্যাঙ্গুয়েজের সাথে মিলিয়ে। তো এখন উনি এই দুইটা যে করলেন, উনি কিন্তু কি করছেন, উনি প্রোক্লামেশন অর্ডার দিচ্ছেন। প্রোক্লামেশন, তখন তো সংবিধান নাই, সংবিধান স্থগিত বা সংবিধান সাইডে আছে, উনি প্রোক্লামেশন দিয়ে দেশ চালাচ্ছেন এবং প্রোক্লামেশন দিয়েই সংবিধানের পরিবর্তনগুলো আনছেন। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা তো সংবিধানের যে বেসিক 4টা আপনার মূলনীতি, আপনি একটা জিনিস জানবেন যে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বলতে একটা ব্যাপার আছে, মানে যেটাকে আপনি কখনোই ভায়োলেট করতে পারবেন না। এটা লিখিত থাকতে পারে, লিখিত নাও থাকতে পারে, অনেক সময় কোর্ট ইন্টারপ্রেট করে যে এটা আমার বেসিক স্ট্রাকচার। যেমন এখন আওয়ামী লীগের 75 সংশোধনীকে কোর্ট বাতিল করে দিচ্ছে, দিয়ে বলছে কেন এটা বাতিল, কারণ তত্ত্বাবধায়ক সরকারটা আমাদের বেসিক স্ট্রাকচার ছিল, তুমি এটা বাতিল করছিলে কেন? তো বেসিক তত্ত্বাবধায়ক সরকার যে বেসিক স্ট্রাকচার, এটা তো আমাদের সংবিধানে কোথাও লেখা নেই, ঠিক আছে? কিন্তু এটা আমাদের যেহেতু আন্দোলনের ফসল, আন্দোলন করে আমরা যেটা আসছিলাম, ফলে এই কারণে এটা আদালত বলছে। ফলে বেসিক স্ট্রাকচার ইজ আ থিং যেটা সংবিধানে লেখাও থাকতে পারে অনেক সময়, আবার না লেখা থাকলে এটা ইমপ্লাইড, এটা ধরে নেওয়া হয়, এটা আদালত ব্যাখ্যা করে। তো বাংলাদেশি জাতীয়তাবাদ যিনি নিয়ে আসলেন সংবিধানের মধ্যে, এটা তো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে 72 সংবিধানে। বহুদলীয় গণতন্ত্র ইতিমধ্যে সংবিধান সংশোধনী করে বাকশাল হয়ে গেছে একদম, তার বিরুদ্ধে উনি আনছেন বহুদলীয় গণতন্ত্র, ঠিক আছে? দুটো জিনিসই কিন্তু 72 সংবিধানকে ভায়োলেট করে। এবং উনি আরো অনেকগুলো, এবং মূলনীতিও উনি আনলেন যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটাও কিন্তু আনছেন। মানে একটা সংবিধানের মূলনীতি যদি আপনি বদলায় ফেলেন, আর তো কিছু বাকি থাকে না। মূলনীতি বদলানোটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আরেকটা তথ্য, মূলনীতিটা আপনি বদলায় ফেলছেন, ফলে এটা তো আর ওই সংবিধানের ভিতরে নাই, ওই সংবিধানের আপনি অলরেডি ওই সংবিধানের বাইরে চলে আসছেন। তো উনি সম্ভবত এটা বুঝতে পারছিলেন, বুঝতে পারার ফলে উনি 78 সালের 17 এপ্রিল একটা আবারও একটা সামরিক ফরমানে, ওখানে তো তখন একটা মূল সামরিক ফরমান ছিল, ওই সামরিক ফরমানের সাথে সাথে আবার কিছু সংশোধনী, কিছু অধ্যাদেশ, মানে ফরমান থেকে কিছু অধ্যাদেশ দেওয়া যেত, মানে প্রোক্লেমেশন, আপনার একটা মূল প্রোক্লেমেশন আছে, ওই প্রোক্লেমেশন থেকে আপনি আবার বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য অধ্যাদেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, এটা আপনি দিতে পারেন। তো 78 সালের 17 এপ্রিল উনি একটা মানে দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী, দ্বিতীয় সামরিক ফরমান মানে দিস ইজ তখন ল, মানে এটাকে আর মুখে বলেন না, এটা কিন্তু ফরমান জারি করে বলছেন, ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী উনি বললেন আগামী যে ইলেকশনটা হবে, যেটা 79 সালে হইল, বলতেছেন 78 সালে, আগামী ইলেকশনটা কি হবে, একই সাথে গণপরিষদ ও আইনসভা হবে। এই যে আমরা যে কথাটা এখন আজকাল বলতেছি, আমরা বলছি না এই কথাটা গত 1 বছর, যে আগামী ইলেকশনকে একই সাথে গণপরিষদ ও আইনসভা নির্বাচন করেন, এই কথাটা কিন্তু তুমি 78 সালে বলছেন। সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেন, উনি যখন আমাদেরকে বললেন যে কোথায় পাইছেন গণপরিষদের কথা, দেশ কি নতুন করে স্বাধীন হয়েছে,
তো জিয়াউর রহমান যখন এটা করলেন তখন কি দেশ নতুন স্বাধীন হয়েছিল? আমার ধারণা সালাউদ্দিন ভাই এটাও করেন নাই, বিএনপি ইতিহাস ভালো করে করেন নাই, ঠিক আছে, কারণ উনি করেন এগুলো কিন্তু আমরা ওনাকে বলছি কমিশন ওনার মুখের উপরে। ওনার একটা সুবিধা ছিল যে উনি সবার শেষ বক্তা, তো যে কারণে আমি বলছিলাম আপনারা জানেন যে সালাউদ্দিন কমিশন, যে মানে উনি সবার শেষে বলেন, উনাকে কাউন্টার করার সময় থাকে না, কিন্তু উনি অনেকগুলো জিনিসের মধ্যে ফাঁক ছিল কোনো কথার মধ্যে। এখন এই কথা উনি বলছেন ফরমানে, কিন্তু 79 সালে একটা পার্লামেন্ট ইলেকশন করছেন, ওই কাজটা উনি করলেন না কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন, মানে ইতিহাসের প্রশ্ন, যে একই সাথে গণপরিষদ আইনসভা করবো এটা আমি ফরমানের মধ্যে বললাম, কিন্তু পরে আর 79 সালে সেটা সেই পথে গেলাম না কেন? গেলাম না কারণ আমার ধারণা কোনো এক মওদুদ আহমদ, মানে সব দলেরই তো ডক্টর কামাল আর মওদুদ থাকে, ঠিক আছে, মানে যারা মাথা মোটা উকিল এবং সবসময় উকিলই পরামর্শ দেয়, মানে পলিটিক্সকে ওকালতিতে রিডিউস করে তারা, ঠিক আছে, ভাবে যে সবসময় মানে খুব লিটারাল থাকে, যে এখন একজন আছেন রুল কুদ্দুস বিএনপি বলতেছেন গণভোট কোন আইনে করবেন? আরে গণভোট করতে তো আইন লাগে না, গণভোট আপনি সবসময় করতে পারবেন, এটা পিপলস ম্যান্ডেট। তো আইনজীবীরা এরকম সবসময় সংবিধানের ভেতরে খুঁজতে থাকে কোথায় কি আছে না আছে। তো কোন এক মাথা মোটা উকিল জিয়াউর রহমান সাহেবকে এই পরামর্শ দিচ্ছেন যে আপনাকে গণপরিষদ কাম পার্লামেন্ট করতে হবে কেন, আপনি সাধারণ একটা নির্বাচন দেন, ওই নির্বাচনের মধ্যে সংবিধানে যাবেন, গিয়ে সংবিধান সংশোধন করবেন, কাজ তো হয়ে গেল। তো উনি সেটাই করছেন, পঞ্চম সংশোধন, যে পরিবর্তনগুলি উনি ইতিমধ্যে আনছেন এই 75-এর পর থেকে 79 ইলেকশন আগ পর্যন্ত, এগুলো সবগুলোকে বৈধতা দেওয়ার জন্য উনি করছেন পঞ্চম সংশোধনী। এখন এটা বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে আওয়ামী লীগ এসে এটাকে কি করছে, বলছে না বাতিল অবৈধ ঘোষণা করছে। কেন করতে পারছে এটা? কারণ উনি যে পরিবর্তনগুলো আনছিলেন দ্যাট ভায়োলেটস দি বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন 72, এই যে বাংলাদেশী জাতীয়তাবাদ, এই যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, বহুদলীয় গণতন্ত্র, এগুলো তো 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে কন্ট্রাডিক্ট করে, ভায়োলেট করে, ঠিক আছে। এখন আপনি ওইটাকে, ওই যে গণপরিষদ কাম পার্লামেন্টে যাওয়া উচিত ছিল, ওই মডেলে যাওয়া উচিত ছিল, উনি ওখানে না গিয়ে যে কারোর পরামর্শে যে সংশোধনীতে গেলেন, পঞ্চম সংশোধনী, এটা বিপদটা হয়েছে। সংশোধনী করলেন মানে 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারটা থেকে গেল, ঠিক আছে। এখন এটা যখনই সুযোগ পাবে কেউ, এই আওয়ামী লীগ যেমন সুযোগ পাইছে, 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ইন্টারপ্রেট করে তার সাপেক্ষে দেখাবে এই সংশোধনীটা অসাংবিধানিক, এবং সেটাই হয়েছে। ফলে দেখেন এন্টায়ার জিয়াউর রহমান সাহেবের সকল পরিবর্তন, ইনক্লুডিং ফর্মিং অফ দি বিএনপি, বিএনপি তো ওই সিচুয়েশনের মধ্যে ফর্ম করছে, সমস্তটাই এই কাজটা অবৈধ স্ট্যাটাস। আমি বিভিন্ন টকশোতে জিজ্ঞেস করি বিএনপি নেতাদের, আপনাদের স্ট্যাটাস আজকে পর্যন্ত অবৈধ, আপনারা ক্ষমতায় কি আবার পঞ্চম সংশোধনীকে বৈধতা দিবেন, সেটা অন্য প্রশ্ন, এখন তো এটা অবৈধ। এটি হচ্ছে সংশোধনীর প্রবলেম, যে কারণে বারবার এনসিপি বা আমরা বলে আসছি যে জুলাই সনদকে পার্লামেন্টের কাছে নিয়ে যাওয়া যাবে না, যেটা জাভেদ ভাই ব্যাখ্যা করার চেষ্টা করলেন। বুঝতে পারছেন, শুধু কিন্তু সাংবিধানিক কল্পনা, এটার সাথে আমাদের ইতিহাস, আমাদের রাজনীতি এবং সংবিধান সংশোধনী সব জুড়ে কিন্তু, যে ধরেন জুলাই সনদ, আপনারা প্রশ্ন করতে পারেন জুলাই সনদ আপনারা অনেক ভালো ভালো কথা লিখছেন, এটা পরের পার্লামেন্টের কাছে দিচ্ছেন না কেন? সমস্যা কি? সমস্যা দুইটা। একটা হচ্ছে যারা পরে পার্লামেন্টে যাবে তাদের কোনো বিশ্বাস করি না, এটা হচ্ছে এক নম্বর সমস্যা। কিন্তু সমস্যাটা শুধু বিশ্বাসেরও না, ধরেন আমাদের বিশ্বাস করুন যে বিএনপি ভালো হয়ে গেছে, বিএনপি সবগুলো পরিবর্তন করবে, বা জামায়াত ইসলাম যারাই ক্ষমতায় আসুক তারা ভালো হয়ে গেছে, তারা পরিবর্তন করবে, আমরা বিশ্বাস করব। কিন্তু দ্বিতীয় সমস্যা থেকে যায় এই পদ্ধতিগত সমস্যা। আপনি যদি এটাকে অষ্টাদশ সংশোধনী করেন, পুরো জুলাই সনদটাকে আপনি আজকে ধরেন করলেন, আমাদের 17টা সংশোধনী হয়েছে, এখন অষ্টাদশ সংশোধনী করলেন। অষ্টাদশ সংশোধনী করার মানে আপনি 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারের অধীনেই থাকলেন। ফলে আবারও কখনো না কখনো যখন পলিটিক্যাল পাওয়ার বলতে যাবে, তখন এসে বলবে যে এই অষ্টাদশ সংশোধনী অবৈধ, বাতিল। কারণ হচ্ছে কি, কেন বাতিল? কারণ এখানে এমন অনেকগুলো প্রস্তাব আছে, অন্তত 57টা প্রস্তাব আছে যেগুলো এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে। তো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে এমন কোনো পরিবর্তন আপনি সংসদে করতে পারবেন না। সংসদের কাজ কি? সংসদের কাজ হচ্ছে, এখানেই সংসদ আর গণপরিষদের পার্থক্য। সংসদের কাজ হচ্ছে একটা গিভেন কনস্টিটিউশন আছে আপনার, ঠিক আছে, এই কনস্টিটিউশনের অধীনে আপনি সংশোধনী করতে পারবেন, যেটা এই কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করবে না, এটা হলো সংশোধনী। তো সংসদে যদি আপনি এমন কোনো সংশোধনী করেন যেটা এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করবে, তাহলে এটা কোনো না কোনো দিন চ্যালেঞ্জ হবে। যেমন অষ্টম সংশোধনী এরশাদের আমলে, যেটা কথা জাভেদ ভাই বলছেন, যে এরশাদ তখন হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করলেন, হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে নিয়ে গেলেন, তখন উকিলরাই বললো বা আদালত বললেন যে এটা অসাংবিধানিক, কারণ আমাদের রাষ্ট্র এককেন্দ্রিক, এই এককেন্দ্রিক রাষ্ট্রের মধ্যে আপনি এটা করতে পারবেন না। তো ওইটা কিন্তু অলরেডি অবৈধ অবস্থায় আছে, অসাংবিধানিক অবস্থায় আছে। এখন আবার ওই একই পরিবর্তন কিন্তু জুলাই সনদে আছে, তো আপনি শুধু পার্লামেন্টে গেলে করতে পারবেন? তখন তো একই সমস্যা কি আপনি করবেন। এই জন্য আপনাকে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার দিকেই যাইতে হবে। এই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার ফোরাম হচ্ছে
আমরা মনে করি গণপরিষদ কিংবা গণভোটও করা যাবে। মূল কথা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলা হয়। এবং আপনি কোনোদিন ভাবেন নাই যে বাংলাদেশের পলিটিশিয়ানরা এরকম ফোরামে বসে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো শব্দ উচ্চারণ করবে। এই শব্দ উচ্চারণ করতে অনেকেই দাঁত ভেঙে যায়। তারা আমাদের এই গণঅভ্যুত্থান আমাদের রাজনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে যে আপনাকে বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলতে হচ্ছে, এই পলিটিশিয়ান নিয়ে কথা বলতেছে। এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার শব্দটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আপনারা আসলে আমি জানি যে আপনারা জানেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলো একটা ফিলোসফিক্যাল, পলিটিক্যাল এবং জুরিডিক্যাল টার্ম, তিনটা। এটা একটা দার্শনিক শব্দ, এটা একটা রাজনৈতিক শব্দ, শুধু তাই না, এটা একটা আইনি শব্দ। মানে পিপল, জনগণ আধুনিক রাষ্ট্রে, ওই যে বলে গেলেন উনি অগাস্ট না তার রেফারেন্স দিয়ে যে সার্বভৌম শাসকের আদেশই আইন, একসময় এরকম ছিল রাজাদের আমলে। পরে যখন মডার্ন স্টেট গঠন হয়েছে তখন সফরেনকে, মূল তর্কটা কিন্তু হচ্ছে এই তর্কটার গোড়ার তর্কটা কোথায়, ফিলোসফিক্যাল আন্ডারপিনিংটা কোথায়, মূল জায়গাটা হলো যে হু ইজ সফরেন, সফরেনিটি তর্ক। এটা আগে ছিল রাজা সফরেন। রাজা কেন সফরেন বা সার্বভৌম আমরা বাংলায় বলি, কারণ তিনি বলেন যে রাজা বলেন যে আমি ঈশ্বর দ্বারা বা যার যেটা ধর্ম অনুযায়ী, ভারতীয় অঞ্চলের রাজারা বলতো ভগবান, ঈশ্বর বলেন, ভগবান বলেন মানে গড, আমি গড দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে পরিচালনা করতেছি, সুতরাং আমি সফরেন, আমার কথা মেনে নিতে হবে, তোমরা প্রজা, তোমাদের কোনো এজেন্সি নাই। তো এইটার বিরুদ্ধে কিন্তু বিরাট রাজনৈতিক সংগ্রাম হয়েছে। আইন দিয়ে তর্ক করে, এই কমিশনের মতো করে বসে 20-25 জন মিলে টিলে যুক্তিতর্ক দিয়ে একটা ভালো জায়গায় গেছে। আপনি মনে রাখবেন আপনার সবচেয়ে ভালো যুক্তিটাও যদি রাজনৈতিক সংগ্রাম করে আদায় করতে না পারেন সেটা থাকবে না, ঠিক আছে? তো ওইটা তখন এরকম হইলো যে যখন রাজতন্ত্রের পতন ঘটতেছে তখন আসলো এবার সভরেনিটিটা কার কাছে আসলো পিপল। দেখেন আগেও মানুষ ছিল, রাজাদের আমলেও মানুষ ছিল, আপনার আমারই পূর্বপুরুষরা ছিলেন, পরেও মানুষ আছে। তো প্রজা আর পিপলের পার্থক্য কি? পার্থক্য হলো সভরেনিটি। প্রজাদের কোনো সভরেন সত্তা ছিল না, সার্বভৌম সত্তা ছিল না, কিন্তু পিপল, এই যে আমরা দেখবেন প্রত্যেকটা কনস্টিটিউশনের গোড়া শুরু করে এই কথা দিয়ে, উই দ্য পিপল, এই প্রোক্লেমেশন, এটা কিন্তু একটা প্রোক্লেম করা। এটা কিন্তু কেউ আপনাকে বলে দিচ্ছে না, আপনি প্রোক্লেম করছেন যে আমরা বাংলাদেশের জনগণ, আমরা ফ্রান্সের জনগণ, আমরা ইন্ডিয়ার জনগণ। এই কথাটা দিয়ে কিন্তু যে কোনো সংবিধান শুরু হয়। এটাই কাব্যিক ভাষায় বলা হচ্ছে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়। জনগণ বলতে একটা ধারণা কিন্তু আমরা ধরে নিচ্ছি। আগেও আপনার মানুষ ছিল, জনসংখ্যা ছিল, জনসংখ্যা জনগণ কিন্তু এক না। আগেও জনসংখ্যা ছিল, এখনো জনসংখ্যা আছে, কিন্তু আপনি এই জনসংখ্যাকে জনগণ নামক একটা দার্শনিক এবং রাজনৈতিক শব্দ দ্বারা এই জনসংখ্যাকে গ্লোরিফাই করছে। এবং এই জনগণ সাধারণত স্লিপিং থাকে আগ্নেয়গিরির মতো। মানুষ তার যা কাজ করে, হাট বাজার করে, চাকরি বাকরি করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সবকিছু হয়। জনগণ কিন্তু প্রতিদিন থাকে না, জনগণ একটা ধারণা। কিন্তু জনগণ 5 আগস্টের মতো মুহূর্তে বা জুলাইয়ের মতো মুহূর্তগুলো যখন আসে তখন জনগণ এম্পেরিক্যাল হয়ে ওঠে, তখন জনগণ আপনার সামনে বাস্তব হয়ে ওঠে। তখন আমরা বলি যে উই দ্য পিপল, এবং আমরা প্রোক্লেম করি। ওই 5 আগস্টের যে আমাদের শক্তিটা গণঅভ্যুত্থানের, এই কারণে গণঅভ্যুত্থানটা এখানে এসে দাঁড়িয়েছে। গণঅভ্যুত্থান শুধু একটা নৈতিক, শুধু একটা রাজনৈতিক ব্যাপার না, অবশ্যই এটা নৈতিক এবং রাজনৈতিক। গণঅভ্যুত্থান একটা কনস্টিটিউশনাল মোমেন্ট, একটা সাংবিধানিক মুহূর্ত। মানে ইউ ওয়ান্ট টু ডিপার্ট ফ্রম দি ওল্ড স্ট্রাকচার। এই যে মাঝখানে যে ছেদ বিন্দু, এখানে দাঁড়ায় আছে গণঅভ্যুত্থান, ঠিক আছে? আপনি যেমন ধরেন আমেরিকার পোস্ট রেভলিউশনারি যে তত্ত্ববিতর্কগুলো ছিল, ওখানে একটা বিখ্যাত বই আছে, লোকটার নাম মনে নেই লেখকের, ওইটার নামই হলো মাস আপরাইজিং অ্যাজ কি বলে কনস্টিটিউয়েন্ট মুভমেন্ট। মাস আপরাইজিং, গণঅভ্যুত্থান করে বলতেছেন কনস্টিটিউয়েন্ট, এই যে আমি একটাকে বললাম কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা জনগণ প্রাপ্ত হয়। জনগণের কাছে কিন্তু সবসময় কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে না। জনগণ কিন্তু এই ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের অধিকারী করে, ঠিক আছে? আর গণঅভ্যুত্থান হলো ওই রকম একটা মুহূর্ত, কনস্টিটিউয়েন্ট মুহূর্ত, গাঠনিক মুহূর্ত, আর জনগণের কাছ থেকে গাঠনিক ক্ষমতা। কেন এই তর্কটার মধ্যে আমি ঢুকতেছি এই কারণে যে আমরা পার্লামেন্ট নাই, কিসের বলে আমরা এখন প্রোক্লেমেশন দেব, কিসের বলে আমরা এখন সংবিধান পরিবর্তনের সিদ্ধান্ত নেব, কিসের বলে আমরা গণভোট ডাকবো, কিসের বলে আমরা জুলাই সনদকে পাশ করাবো? কেন আমরা বলতেছি যে পার্লামেন্ট, আপনার কাছে যখন বড় বড় পলিটিশিয়ান এবং আগের ওল্ড সিভিল সোসাইটি আপনাকে বলবে যে পার্লামেন্ট হচ্ছে সবচেয়ে লেজিটিমেট ফোরাম, তোমরা ওখানে নিতে চাও না কেন? তোমরা তার মানে গণতন্ত্র পছন্দ করো না, তোমরা তার মানে নির্বাচন পছন্দ করো না, তোমরা অনির্বাচিত কায়দা সবকিছু করতে চাও, এটা বলবে। কারণ আপনি যে আরো ডিপার ডেমোক্রেটিক জায়গা থেকে কথাটা বলতেছেন, তখন কিন্তু আপনাকে বুঝাইতে হবে যে আমরা তো ভাই পার্লামেন্টের বাপের কাছে আছি। পার্লামেন্টের বাপ হচ্ছে পিপল। পিপলের উপরে কিছু নাই। পিপল তার কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে
প্রোক্লেমেশন জারি করবে, সে বলবে যে আমি আর আগের সংবিধানের জায়গায় থাকতে চাই না, আমি এটা হয় গণপরিষদ গঠন করবো অথবা গণভোটের মধ্যে দিয়ে এই জুলাই সনদটা পাশ করে দিয়েছে। মানে আমি যদি এটাকে পাশ করাই দিই, তুমি সংসদ কেন, মানে আমেরিকার প্রেসিডেন্টকে ডেকে আনলেও লাভ নেই, কারণ আমি এটা পাশ করাই ফেলছি, আমি জনগণ। ঠিক আছে, এটাই হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। হ্যাঁ, এই কনস্টিটিউশন পাওয়ারটা দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি, যেটা এনসিপি সাইন করতে গেল না যে কারণে, যে সে বলতেছে যে এটা খুব গভীর দার্শনিক এবং আইনি তর্ক আর কি, যেটা সবাই বুঝতে পারে না, মানে ওর বিশেষত ওর পলিটিশিয়ানরা, যে আইনি ভিত্তি ব্যাপারে এত অনড় কেন আমরা। অনড় কারণ হচ্ছে জুলাই সনদ যদি শুধুমাত্র কতিপয় ভালো ভালো মানুষের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় তাহলে আলাদা কথা, মানলে মানলাম না মানলে নাই। কিন্তু এইটাকে একটা যদি লিগালি বাইন্ডিং করতে চান তাহলে আপনাকে কোনো একটা কর্তৃপক্ষের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। সেই কর্তৃপক্ষটাকে, সেই কর্তৃপক্ষটা হচ্ছে পিপল, জনগণ। জনগণ গণভোট দিয়ে যদি এটাকে পাশ করায় দেয়, যেমন ধরেন ব্রেক্সিট হয়েছিল ইংল্যান্ডে, ব্রেক্সিটটা অনেকেই পারে বলছে এটা ভালো সিদ্ধান্ত হয়নি, কিন্তু কিছু করার নাই, পিপল বলছে বের হয়ে যাও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তো পিপল যখন গণভোটে বের হয়ে গেছে তখন আপনার আর কিছু করার নেই, এটা হলো পিপলের সফরেন উইল। আবার পিপলের সফরেন উইল দ্বারা আপনি কোনোদিন বলবেন যে চলো আবার ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকি, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু পিপল যখন গণভোটে একটা জিনিস বলে ফেলতেছে, গণভোট হচ্ছে এখানে ফর্ম অফ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে এ যেটা বলে দিবে সেটা পরের পার্লামেন্ট আর এটাকে বাদ দিতে পারবে না, সেটাকে মান্য করতে বাধ্য। ধরেন কোর্ট, আদালত, এই প্রশ্নটা আসতেছে, জুলাই সনদকে কখনো চ্যালেঞ্জ করা যাবে না? যদি গণভোটের প্রক্রিয়ায় আমরা এটাকে পাশ করে নিই তাহলে কি কখনো আদালতে চ্যালেঞ্জ হবে না? আদালতে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আদালত এটাকে আউটসাইড খারিজ করে দেবে। কেন করে দেবে? আদালতের কাজ হচ্ছে বাই ডেফিনিশন কনস্টিটিউশন যেটা থাকে এটাকে আপহোল্ড করা। ওই যে বিভিন্ন সংশোধনীকে সে যে মাঝে মাঝে অসাংবিধানিক বলে দেয়, কিসের বলে বলে? সে একটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার কিংবা একটা স্পিরিট সে কল্পনা করে বা ব্যাখ্যা করে, কিংবা আগের প্রেসিডেন্স থাকে নানা কিছু, ঠিক আছে? এটার সাপেক্ষে সে বলে যে তোমার এই সংসদের এই সংশোধনীটা অসাংবিধানিক। ফলে মানে মানে আদালতের কাজই হচ্ছে সংবিধানকে আপহোল্ড করা, ঊর্ধ্বে তুলে ধরা, ঠিক আছে? এখন আপনি যদি জুলাই সনদের গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদটা পাশ করান এবং এটাকে সংবিধানের তফসিলে ঢুকান, তফসিল মানে যে স্কেডিউল যেটা থাকে সংবিধানের মধ্যে, তাহলে এটা আইনের স্ট্যাটাস পাবে। বুঝতে পারছেন? গণভোটের মধ্যে দিয়ে যদি নেন, এবং এটা যেটা করবে, এটা সত্য যে আমরা পুরোপুরি একটা নতুন সংবিধান করতে পারছি না, আমরা সেই পলিটিক্যাল ফোর্স, ছাত্র সমাজ বা ছাত্র সমাজের সাথে বৃহত্তর জনগণ একটা নতুন সংবিধান তো বাংলাদেশের মানুষ চায়, কিন্তু এটার জন্য যে একটা অর্গানাইজড পলিটিক্যাল পার্টিগুলো অর্গানাইজড যে নতুন সংবিধান হতে দেব না, তারা আটকাইল না নানাভাবে, কিন্তু জনগণ সেভাবে এইটার জন্য, এটা মানুষের আকাঙ্ক্ষা হলেও এটার জন্য আমরা অর্গানাইজ না, ফলে আমরা নতুন একটা কমপ্লিটলি নিউ কনস্টিটিউশন করতে পারিনি। কিন্তু জুলাই সনদের মধ্যে আমাদের ফাইটটা কি, যে এর মধ্যে আমরা যেগুলো পরিবর্তন ঢুকাইছি এগুলো কি করবে জানেন? ৭২ সংবিধানটা আছে, আপনি যখন জুলাই সনদকে ৭২ সংবিধানের মধ্যে ঢুকাচ্ছেন তফসিলে, তখন এটা ৭২ সংবিধানকে এফেক্ট করতে থাকবে। কাঠের মধ্যে যেমন ঘুণ ধরে না, এই ঘুণ ধরার মতো, মানে কাঠের মধ্যে কিন্তু ঘুণ ধরে এবং কাঠ দেবে মানে আস্তে আস্তে হলো হয়ে যেতে থাকে। তো এই জুলাই সনদ ৭২ সংবিধানকে একই জিনিস করবে, মানে ৭২ সংবিধানের বিচার বিভাগ সম্পর্কে আগে যেটা বলা আছে আর জুলাই সনদে যে বিচার বিভাগ সম্পর্কে যা বলা আছে এটা কিন্তু হিট করবে ওই আগেরটাকে, কারণ এটা প্রাধান্য পাবে, জুলাই সনদ প্রাধান্য পাবে, ঠিক আছে? এবং এর মধ্য দিয়ে যখন এটা আপনার আস্তে আস্তে ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকেও পুরোপুরি পরিবর্তন না করলেও এক্সটেন্ড করতেছে, যখন মানে বাড়াচ্ছে যখন সীমাটা, তখন আদালতের কাছে যখন আপনি যাবেন, আদালত কিন্তু নতুন বেসিক স্ট্রাকচারের সাপেক্ষে মতামত দেবে। জুলাই সনদের সংবিধানে ঢোকানোর পরে যে নতুন বেসিক স্ট্রাকচারটা হইল, এই বেসিক স্ট্রাকচারের সাপেক্ষে আদালত যে কোনো কিছুকে বৈধ অবৈধ এগুলো বলবে, ঠিক আছে? এই জিনিসটা নিশ্চিত করার জন্যই জুলাই সনদ একটা অত্যন্ত কম্প্রোমাইজ ডকুমেন্ট। আমরা ৭-৮ মাস ধরে কাজ করেও বলতেছি যে অত্যন্ত কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট, কিন্তু তবু যেটুকু আমরা অর্জন করলাম এটুকু যেন লক্ষ্য করা যায়, এটা হচ্ছে আমাদের সংগ্রাম। এখন ৩টা জিনিস আমি আপনাদেরকে বলে শেষ করি, তারপর যদি আপনার দু একটা প্রশ্ন থাকে এর মধ্যে আলাপটা শেষ করি। এক, আমাদের ৩টা ফাইট ছিল, প্রধান ফাইট। তার মধ্যে আমরা কিছু অর্জন করছি, কিছু অর্জন করতে পারিনি, ফ্র্যাঙ্কলি বলতে গেলে। এটা আপনার এবং অর্জন করতে পারিনি বলে খুব হতাশ হওয়ার কিছু নেই, এটা আপনার সংগ্রামের সাথে থেকে যাবে। এটা আপনাকে এখানে সংগ্রাম করতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে একটা দেশ সংবিধানে ভালো একটা আইডিয়া শুধু আইন হিসাবে ঢোকে না, একটা রাজনৈতিক সংগ্রাম হিসেবে ঢোকে। যেমন তত্ত্বাবধায়ক সরকার, এটা তো আমাদের সংবিধান ছিল না অরিজিনালি, কিন্তু এখানকার মানুষ কি করছে যে দলীয় সরকার অধীনে নির্বাচন করবো না, কারণ নির্বাচন ফেয়ার হয় না, সুতরাং সে এটার জন্য আন্দোলন সংগ্রাম করছে, বিএনপিকে বাধ্য করছে ৯৬ সালে। বিএনপি কিন্তু এই শেখ হাসিনা যেভাবে ১৪ সালে ক্ষমতায় আসছে ওইভাবে ক্ষমতায় আসছিল ৯৬ সালে, কিন্তু ২ মাসের বেশি থাকতে পারেনি। তো তখন ওইটার বিরুদ্ধে, ওইভাবে ক্ষমতায় আসার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং এই আন্দোলনের ফসল হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনী হিসেবে সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এটা কিন্তু আপনার রাজনৈতিক সংগ্রাম করে আদায় করা জিনিস, যেটা আপনি সংবিধানে জায়গা দিচ্ছেন। তো
তো এখনো যেমন উচ্চকক্ষে আপার হাউসে, এটা আমি জানি কেন ভুলটা করতেছি, উচ্চকক্ষে আপার মানে আপার হাউসে পিয়ার, এই যে আপার হাউসে পিয়ার হতে হবে, এটা কিন্তু একটা আইনের ব্যাপার না শুধু, এটা আপনার এই মুহূর্তে রাজনৈতিক সংগ্রাম যে আমরা এটা চাই, এবং এইটা পরবর্তীতে সংবিধানে ঢোকানোটা হচ্ছে আমাদের ফাইট। ঠিক আছে, তিনটা জিনিস আমরা মানে বাংলাদেশে আমাদের যে সংবিধান সংস্কার, মৌলিক সংস্কার কিংবা নাহিদ ইসলামের 3 অগাস্টের যে ফ্যাসিলিটি ব্যবস্থা দিল, এটার পিছনে তিনটা প্রধান, অনেক ছোট ছোট জিনিস আছে, তিনটা প্রধান বিবেচনা ছিল। এক, অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টগুলো আছে, মানে অ্যাবিউসিভ যে সাংবিধানিক সংশোধনীগুলো আছে যেগুলো বাংলাদেশকে সংকটে ফেলে দিচ্ছে, ওই যে লগি বইটার কথা বলে যাচ্ছিল না জাভেদ ভাই, এই লগি বইটার পিছনে কিন্তু একটা সাংবিধানিক ইতিহাস আছে। ওই যে বিচারপতি, আমার বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাইতে হবে, এখানে 65 থেকে 67 করে দাও, এই যে মানে গুটিকাটিগুলো আমাদের রাজনৈতিক দলগুলো করছে, এই কারণেই তো লগি বইটা আসছে। ঠিক আছে, তো এই যে এই ধরনের অ্যাবিউসিভ সংবিধান সংশোধনী কখন করতে পারে আমাদের রাজনৈতিক দলগুলো? যখন তার কাছে 2/3 ক্ষমতা থাকে। যতবার এখানে রাজনৈতিক দলগুলোর কাছে 2/3 ছিল আসন, ততবার তারা এমন পরিবর্তন আনছে যেটা বাংলাদেশের গভীর সংকটে নিপতিত করছে। তিনটা উদাহরণ দিই। এক, 73 সালের সরকারের কাছে 2/3 ছিল, বাকশাল করে ফেলল তারা 75 এসে। বাকশাল মানে কি? এখানে দ্বারা আমি বলতেছি আগামী 5 বছরের জন্য এই সংসদ এক্সটেন্ড করা হলো এবং জনগণকে ধরে নিতে হবে যে নির্বাচনের মাধ্যমে হয়েছে, মানে নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ বাড়াই দিচ্ছে এবং সকল দল নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি এগুলো করছে। তার মানে আপনার কাছে 2/3 আছে, আপনি সংবিধানে এমন পরিবর্তন করতেছেন যার মাধ্যমে আর ইলেকশনের মধ্যে তো ক্ষমতায় আসতে হবে না, আপনি এমনি ক্ষমতায় সংবিধান সংশোধনী করে করে ক্ষমতায় থেকে যাবেন। তো শেখ মুজিবুর রহমান নিহত না হইলে তুমি এটা করে করে আবার 5 বছর শেষে আবার বলতেন যে আরো 5 বছরের জন্য মেয়াদ বাড়াই দেবেন, এটা বলতে থাকতেন। এইটা 1 নম্বর উদাহরণ। 2 হলো 14th সংশোধনী, 14th অ্যামেন্ডমেন্ট, যেটা বিএনপি করছে, এই যে বিচারপতির বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার, মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা হইলো, তখন তারা নিয়ম করলো যে কে হবে তত্ত্বাবধায়ক সরকারটা, আপনি 2টা চোরের মধ্য থেকে একটা চোরকে ক্ষমতায় নেওয়ার জন্য তৃতীয় একজন ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তি লাগবে, এইগুলো তত্ত্বাবধায়ক সরকার। তো এই ভালো লোকটা কে হবে? তখন তারা সিদ্ধান্ত নিল দলগুলা, ওকে আমরা, কারণ আমাদের এখানে কিছু হইলে বিচার বিভাগ সম্পর্কে একটা অদ্ভুত ধারণা আছে যে দেখবেন নুরুল হক মাইক খাইছে বিচার বিভাগের তদন্ত, ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে বিচার বিভাগের তদন্ত, মানে এই কথাটা আমরা পছন্দ করি আর কি, এটা ভিতরে কিছু থাকুক আর না থাকুক, বিচার বিভাগীয় তদন্ত শুনলে আমাদের ভালো লাগে। তো ওই রকম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমরা বিচার বিভাগকে আনলাম। এইটা ছিল একটা সর্বনাশার কাজ, যে সর্বশেষ বাই ডিফল্ট একটা পোস্ট, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি হন না কেন তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। এটা নিয়ম করো রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দলগুলো তো মহা শয়তান, মহা দুরন্দর, তারা আবার এই যে প্রধান বিচারপতির নিয়োগটা আছে হচ্ছে তাদের হাতে রাষ্ট্রপতির মাধ্যমে, এটা জামায়াতে দেখা করে গেছে। খেয়াল করেন অঙ্কটা, তারা কত অঙ্ক করছে কিভাবে, যে প্রধান বিচারপতির নিয়োগ আপনার হাতে, আবার আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এখন সে ক্যালকুলেট করছে আমি ক্ষমতা ছাড়ার মুহূর্তে কে হবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তাহলে সে ওইভাবেই নিয়োগটা দিচ্ছে। যেমন এখন বলা হচ্ছে এই 5 অগাস্টের পরে যারা নিয়োগ পাইছে আগামী 20 বছর কারা প্রধান বিচারপতি হবে, এটা মোটামুটি ঠিক। তো এদের মধ্যে গোপনে পাইপলাইন ঠেলাঠেলি আছে মানে বিচারকদের মধ্যে, যে কারা আগামী 20 বছর, এবং এটা কাকে করছে এটা এখন নাম নেওয়া যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে যেহেতু, পরে কোনো এক সময় আপনারা জানবেন যে এই কাণ্ডটা কার করা, বা এই জন্য আমরা কাকে পুরস্কৃত করব। এই যে আগামী 20 বছর কারা প্রধান বিচারপতি হবে এটা মোটামুটি সেটেল। এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করছে, একটু বেশি কিছু বলা যাবে না। এটা হচ্ছে এরকম সংসদে বলছিল যে নাম বলতে চাই না আমাদের অর্থমন্ত্রী, ওরকম ঠিক আছে। এখন ফলে সে যেটা করলো যে ওই ইয়েতে এখানে নিয়ে আসছে আপনার কে এম হাসানকে বসানোর জন্য কাজটা করছে, এবং 14th সংশোধনীর ফলে লগি বইটার ফলে 111 হলো। 14th সংশোধনী করছে বিএনপি, এটা ভিকটিম হয়েছে বিএনপি। ফলে এই 2/3টা এমনই আত্মঘাতী। কেন ভিকটিম হয়েছে বিএনপি? বিএনপি আজকে 20 বছর ক্ষমতা পায় এবং সে 5 তারিখের পর থেকে, মানে আপনারা যেগুলো ভিডিও তো সব ছাড়বেন না নিশ্চয়ই, মানে ওর মাথা খারাপ হয়ে গেছে না 5 তারিখের পর থেকে, মানে যেটা বলা যায় যে এক ধরনের পাগল হয়ে গেছে। আরেকটা শব্দ ব্যবহার করতে পারলে আমার ভালো লাগতো কিন্তু করা যাবে না, এটা পাবলিক ফোরাম। সে 7 তারিখ থেকে বলা শুরু করছে যে নির্বাচন দিতে হবে। এটা কেন? কারণ হচ্ছে মানে 7 তারিখে একটা সমাবেশ করছে না, কত ইরেসপন্সিবল হলে গণ অভ্যুত্থানে একদিন পরে সারা দেশে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তারা সমাবেশ করে বলে ফেলছে নির্বাচন দিতে হবে 3 মাসের মধ্যে। ঠিক আছে, কেন? কারণ ওই যে 20 বছর সে ক্ষমতার বাইরে, তার তো একটা দল তো এতদিন বিএনপি বলে, এই জন্য আপনার বিএনপিকে ক্রেডিটও দিতে হবে, 20 বছর ক্ষমতায় না থেকেও যে টিকে ছিল, এই জন্য বিএনপিকে জাদু করে রাখা উচিত, অন্য কোনো দলের টিকতে পারতো না এতদিন। ঠিক আছে, তো সে কাজটা কিন্তু সে করছে, সংকটটা শুরুটা কিন্তু সে করছে, কি হয়েছে সংকটটা শেষ হবে। আচ্ছা, এটা 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ হচ্ছে আপনার এই যে আওয়ামী লীগ যেটা করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, এবং কুচিলাটা খুব সুন্দর। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেট করতে চাইছে, এই যে সর্বশেষ প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি বয়স বাড়ানো ইত্যাদি। এবার আওয়ামী লীগ বললো জিনিসটাই খারাপ, এটা বাতিল, আমার অধীনে নির্বাচন হবে।
বুঝতে পারছেন সংকটটা কোথায়? মানে সংকটটা খুব গভীরে, যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের ঘোরার জিনিসটা আপনি না করে আপনি খালি সাইডে মানে ইয়ে দিচ্ছেন আর কি, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। মূল কথাটা হলো, আপনার যদি একটা ডেমোক্রেটিক স্টেট থাকে, রাষ্ট্র সরকার আলাদা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে, এই নির্বাচন কমিশনের মতো না, স্বাধীনভাবে যদি সে কাজ করে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। কিন্তু আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারটা আনাই হয়েছে প্রবলেমটাকে, আমরা প্রবলেমের দিকে তাকাবো না, না থেকে একটা উপরি সমাধান করতে চাইছি এবং আসল সমাধান হয় না। তো যাই হোক, এক নম্বর হলো এই অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা ঠেকানো ছিল আমাদের সংস্কারের একটা প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে নির্বাহী বিভাগের হাত থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বাইর করতে হবে। এই যে বাবর সাহেব দুদিন আগে বলছে যে কি তোমরা ওই এসটিমের মতো করে তোমরা রিটার্নটা দাও, এখন তো সেই যুগ নাই যে রিটার্ন ছাড়াই জুগাই দিব, রিটার্নটা দাও ভাইবা দেখবো, একদম এসটিমাম কপিং করা। এই যে পিএসসি বিএনপি কোনোভাবেই যে পোস্টটাকে মানে কনস্টিটিউশনাল পোস্টকে আলাদা নিয়োগ দিতে চাইলো না, নির্বাহী বিভাগের কাছে রাখতে চাইলো নাকি, তাহলে না হলে নাকি বিরাট সর্বনাশ হয়ে যাবে। যে আপনি যদি স্বাধীনভাবে পরীক্ষা হয়, স্বাধীনভাবে যদি পিএসসি কর্ম কমিশন সরকারি কর্ম কমিশন কাজ করে, তাহলে তো নির্বাহী বিভাগকে আপনি যে দলীয়করণ করতে চান, এই যে এখন তো এই ইয়েগুলো খুব ওপেন, জামাতের কয়টা ডিসি, বিএনপির কয়টা ডিসি, বিএনপির কয়টা এসপি, জামাতের কয়টা এসপি, এগুলো ওপেন সিক্রেটের মধ্যে ঘুরে বেড়ায়। শোনা যায় জামাতের 30টা ডিসি, বিএনপির 32টা ডিসি, এরকম তারা ডিসি এসপি ভাগ করে নিচ্ছে। উপদেষ্টা মাহফুজ বলছেন না 5 তারিখের পর সবকিছু এরকম ভাগ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে দিতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নিবে, অমুক এইভাবে মানে ভাগাভাগি চলতেছে। কিন্তু আপনি যদি একটা স্বাধীন প্রতিষ্ঠান করেন তাহলে তো এইভাবে করবে না, নিয়োগ প্রক্রিয়াটা একটা অন্যভাবে হবে। তো আমাদের দ্বিতীয় ফাইট ছিল এটা, যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুদক যতক্ষণ পর্যন্ত সরকারের দুর্নীতি না ধরবে এই দুদক থেকে লাভ নেই। দুদক হয়ে গেছে কি মানে বিরোধী দলকে ইয়ে করা, হয়রানি করার একটা প্রতিষ্ঠান। কিন্তু দুদকের প্রধান কাজ হচ্ছে সরকারকে আগে সে অ্যাটাক করবে, এমপিদের পিছনে লেগে থাকবে। আমি আপনাকে বলি যে দুদকের অত কিছু করা দরকার নেই। দুদক যদি শুধু 300 এমপি পিছনে লেগে থাকে, যে 300 এমপির সম্পদ মামার নামে, চাচার নামে, বউয়ের খালার নামে, কার নামে কোথায় কি সম্পদ করছে এগুলো বের করবে, তাহলেই যথেষ্ট। কারণ এমপিদের হাতে আইন প্রণয়ন করার ক্ষমতা আছে, তাকে আপনি দুর্নীতি করা বন্ধ করে দিয়েছেন, তাহলে সে এমন আইন বানাবে যে কেউ দুর্নীতি করতে পারবে না, স্থানীয় সরকার পারবে না। মানে আপনার হাতে ক্ষমতা আছে আইন বানানো, কিন্তু দুর্নীতি করার সেই সুযোগটা নাই। তাহলে আপনি তো এমন আইন বানাবেন যে আইনে অন্য কেউ দুর্নীতি করতে না পারে, সিম্পল। ফলে এই যে দ্বিতীয় ফাইট ছিল আমাদের, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়োগটা আমরা মানে নির্বাহী বিভাগের হাত থেকে বের করতে চাই, এটা পুরোপুরি পারা যায় না, সত্যের খাতিরে বলতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের উপায়। এখানেও বিএনপি ঢাকনা করে রাখছে। মানে আমরা যেটা বলছিলাম যে একটা সর্বদলীয় কমিটি হবে, সেখান থেকে একজনের নাম হবে, তারা এবার পাশ করবে, যদি ঐক্যমত না হয় তাহলে আপার হাউস র্যাঙ্ক চয়েস এর মধ্য দিয়ে এটাকে পাশ করে দিবে। তো বিএনপি সেখানে আবার অভিযান বিভাগকে রাখতে চায়, কেউ নিয়ে এখন একটা সংকট আছে। এই 3টা জিনিস হলো মূল কথা, যে 3টা আমি বললাম। এবং আপার হাউস দেখেন, এখানে আজকে নাহিদ ইসলাম একটা পোস্ট লিখছে, যে ইংরেজিতে পোস্ট লিখছে, অনেকে আবার কমেন্টে বাংলা করে দিতেছে যাতে বড় বাহিনী বুঝতে পারে। তো ওখানে আপনার নাহিদ ইসলাম যে অভিযোগটা করছেন, যে পিআর আলোচনাটা কিন্তু পিআর নিয়ে ছিল না, এই যে পিআরটা ঢুকায় যে আপনি ডাইলুট করলেন, এটা একটা খুব হটকারী কাজ হচ্ছে। কারণ আমাদের পিআর আপার হাউসের পিআর, স্পেসিফিক্যালি আপার হাউস পিআর চাওয়ার একটা স্পেসিফিক এজেন্ডা ছিল, যে লোয়ার হাউসে যদি ইভেন ইফ ইউ হ্যাভ 2/3 আপার হাউসের সম্মতি ছাড়া আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। এখন দেখেন আমাদের নির্বাচনী ইতিহাসটা দেখেন, যখন যখন দলগুলো 2/3 পায় আসন, তখন তারা কত পার্সেন্ট ভোট পায়? 42-48%। বাংলাদেশের ইতিহাসে কখনোই কেউ 50% বেশি ভোট পায়নি। একবার আওয়ামী লীগ 2008 সালে 49% পাইছিল, কিন্তু সেটাও তো অনেক ইঞ্জিনিয়ারিং এর অনেক গুঞ্জন আছে। বাংলাদেশে সবসময় 30%, 31, 32, 33 to 38% এইরকমই ভোটের হিসাবটা হয়। এখন আপার হাউসের পিআর এর মানে ছিল যার 1% ভোট সারা দেশে সে একটা আসন পাবে, যার 15% ভোট সে 15টা আসন পাবে, যার 38% ভোট সে 38টা আসন পাবে। এখন সরকারি দল আসনের মার্কেটে তো বুঝেন যে নোয়াখালী অঞ্চলে হিস্টোরিক্যালি বিএনপির ভোট বেশি, তাহলে ওখানে ও আসন বাড়াবে, আর যেখানে ভোট কম সেখানে আসন কমাবে। এই হলো আসলে। ফলে এই সিস্টেমের সমস্যাটা হচ্ছে যে আপনি ভোটটা কিন্তু যদি মানে সবার আপনার একটা জায়গায় 5জন এমপি পদে দাঁড়াইছে, 4জন মিলে আপনার চেয়ে বেশি ভোট পাইছে, তাতেও আপনি জিতে যেতে পারেন যদি তারা ইন্ডিভিজুয়ালি আপনার চেয়ে বেশি না পায়, তাই না? তো এইভাবে করে যখন আপনি আসনে 2/3 হয়েছেন কিন্তু আবার ভোট পাইছেন 38%, তখন আপনার আপার হাউসে কয়জন যাবে? 38 জন।
এখন আপনার যদি বলে দেন যে 2/3 আপার হাউসের 2/3 লাগবে সংবিধান সংশোধনী করতে গেলে, তাহলে কিন্তু যাদের 2/3 আছে নিচে তারা কিন্তু উপরে পারবে না এত সহজে, এটা রেজিস্ট করবে এবং ছোট ছোট দলগুলোর অনেক বেড়ে যাবে, যারা সারা দেশে হয়তো কোথাও কোনো আসন পাবে কিন্তু 5% ভোট পাইছে সারা দেশে, তারা আপার হাউসে কয়টা আসন পাবে? 5টা আসন পাবে। এই 5 জন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তখন। এই কারণে আমরা খুব স্পেসিফিক্যালি আপার হাউসের পিয়া বলছি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল পরিবর্তন। সাধারণ আইনের ক্ষেত্রে হয়তো আপার হাউসের কোনো ভূমিকা থাকবে না, কিন্তু এই ক্ষেত্রে তার ভূমিকাটা থাকবে, মানে এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রস্তাব আসছিল হলো সাংবিধানিক জাতীয় সাংবিধানিক কাউন্সিল, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটার মধ্যে দিয়ে আপনি সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিবেন। তখন বিএনপিটা বলছে যে না, এটা বলে রাষ্ট্র নাকি হয়ে যাবে, অ্যানার্কি হয়ে যাবে, যদিও খুবই অযৌক্তিক তাদের কথাগুলো, মানে আমরা এগুলো সবই খণ্ডন করছি। কিন্তু পরে ওখান থেকে সরে এসে আসছে ওকে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ কমিটি, এটা অন্তত করবে, এটাও তারা করতে দেয়। তারা বলছে এটা পার্লামেন্ট উইল ডিসাইড। পার্লামেন্ট উইল ডিসাইড কথাটার ফাঁকটা কোথায়? যেটা আমি যখন ঢুকলাম না দেখলাম জাভেদ ভাই এখানে আলাপ করছিল, প্রেসিডেন্সিয়াল আর প্রাইম মিনিস্ট্রিয়াল। আমাদের দেশের রাজনীতিবিদরা একটা জিনিস খেয়াল রাখবে, তারা সবসময় আপনাকে একটা ধোঁকা দিবে যে মূল তর্কটার জায়গা থেকে আপনাকে অন্য জায়গায় নিয়ে আসবে। এরশাদ পতনের পরে তারা মূল তর্কটা কোথায় নিয়ে আসতে জানেন? যে আমাদের সকল সমস্যাগুলো হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আসো আমরা প্রাইম মিনিস্ট্রিয়াল সিস্টেমে যাই, কিন্তু ক্ষমতা কাঠামোটা একই। এবং প্রাইম মিনিস্ট্রিয়াল সিস্টেম এইভাবে যেভাবে আছে এটা হলো মোর শুট, মানে এটা ধরতে পারানো শক্ত। আপনি তো প্রেসিডেন্ট যখন থাকে এক ব্যক্তি ক্ষমতা, তখন আপনি দেখতে পান যে ও সমস্যা, সব সমস্যার গোড়া। কিন্তু যখন পার্লামেন্ট দেখায়, যে সালাউদ্দিন ভাই এখন যখন খালি বারবার পার্লামেন্ট দেখায়, এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, কিন্তু পার্লামেন্টে যে আপনি 70 অনুচ্ছেদ করে রাখছেন, এর ফলে দলীয় সংসদ সদস্যরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না। সালাউদ্দিন ভাই চেহারা দেখে কিন্তু বিএনপি এরা বলবে যে ইয়েস আমি এর পক্ষে আছি, এবারে তো কিছু বলতে পারবে না। আর লেটারন তারেক রহমান, মানে দলের সিদ্ধান্তে বাইরে যাওয়ার সুযোগ নাই। ফলে প্রাইম মিনিস্ট্রিয়াল সিস্টেমে ওই যে প্রেসিডেন্টের যে একচেটিয়া ক্ষমতা, এটা কিন্তু আরো পরোক্ষভাবে এখানে আসে, বোঝা যায় না, এটা আরো মোর ডেঞ্জারাস। ফলে এটা আমাদের মূল সমস্যা ছিল না 90-এ। মূল সমস্যাটা ছিল যে ক্ষমতা কি এক ব্যক্তির কাছে থাকবে কিনা, বা ক্ষমতা কি নির্বাহী বিভাগের কাছে থাকবে কিনা, ঠিক আছে? এই এখন আমাদের যে সাংবিধানিক অ্যারেঞ্জমেন্ট, এখানে প্রধানমন্ত্রী সে সংবিধানের ঊর্ধ্বে, সে 70 অনুচ্ছেদের কারণে সংসদ তার কাছে বন্দী। সে দেখবেন যে কিভাবে ক্যাবিনেট গঠন করবে, বলা আছে 55 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী সময় সময় যেরূপ মনে হয় সে সেরকম একটা ক্যাবিনেট গঠন করবেন। ফলে প্রধানমন্ত্রী চাইলে আজকে আপনি রেলমন্ত্রী, কালকে আপনি কৃষি মন্ত্রী, পরশুদিন পরিবেশ মন্ত্রী, তরশুদিন দপ্তরবিহীন, তারপরের দিন মন্ত্রণালয়ের বাইরে। এটা প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন 55 অনুচ্ছেদে পরিষ্কার বলে দেওয়া আছে। তো ফলে ক্যাবিনেটও তার হাতে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু থাকে, দেখবেন ওই ভাগটার নাম থাকে মন্ত্রী পরিষদ সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আমাদের তো হলো প্রধানমন্ত্রী শাসিত সরকার। পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এটা হলো আমরা বলি যে প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত? প্রধানমন্ত্রী হওয়া উচিত ফার্স্ট অ্যামং দ্য ইকুয়াল, এর চেয়ে বেশি কিছু না। মন্ত্রীদের মধ্যে হি ইজ দি ফার্স্ট অ্যামং দ্য ইকুয়াল, সবাই সমান তার মধ্যে। কারণ আমরা এখানে সবাই সমান, কিন্তু আমি একটু কথা বলতেছি, এর চেয়ে বেশি কিছু না। তো এইটা করতে দেয় না। এবং তারপরে হচ্ছে আপনার বিচার বিভাগ। বিচার বিভাগ হচ্ছে আপনার বিচারকদের নিয়োগ সব রাষ্ট্রপতির মধ্য দিয়ে হয়। এখন একটা জিনিস নিশ্চিত করা গেছে যে বিচারকদের নিয়োগটা নির্বাহী বিভাগের হাত থেকে সরানো গেছে, হ্যাঁ। তবুও এখানে বিএনপি আবার অ্যাটর্নি জেনারেলকে ঢোকাতে চায়। মানে অ্যাটর্নি জেনারেলকে ঢোকানো মানে হচ্ছে আবারও কিন্তু অ্যাটর্নি জেনারেলকে, সে তো সরকারের আইন কর্মকর্তা, ঠিক আছে? তো এই ফাইটগুলো আমাদের করে যেতে হবে। যেটুকু আমরা এখন অর্জন করতে পারলাম সেটা পারলাম, কিন্তু ওইটার আইনে ভিত্তি দিতে হবে। আদারওয়াইজ এটা আবারও কিছুটা রূপরেখার মতো হবে, কোনো আইনি বাধ্যবাধকতা নাই, মানার কোনো ইয়ে নাই। এবং আপনি নিশ্চিত থাকেন এই কয়েকটা দিন পরে আপনার আমার কথা আবার মনে করবেন, পার্লামেন্ট হওয়ার পরেই সালাউদ্দিন ভাইরা যেটা বলবে, তখন একটা বাস্তবতায় কিছু বিদেশি লোক তারা করেছিলেন, আমাদের দেশের বাস্তবতায় এগুলো তো মানার সুযোগ নাই, পার্লামেন্টারি আমরা চাই না। পার্লামেন্টের কাছে দিলে ওরা কি করবে? এই যে আপনার 10 বছর মেয়াদ আসছে, প্রধানমন্ত্রী একজন 10 বছর বেশি থাকতে পারবে না। তখন তারা যেটা বলবে কি, যে পার্লামেন্টের ভিতরে ঢুকে যে বাংলাদেশের বাস্তবতা এটা সম্ভব না। এটা হলো একটা সবচেয়ে বড় ধোঁকাবাজ শব্দ, বাংলাদেশের বাস্তবতা। দেখবেন যখনই কোনো একটা কিছু আটকে দিতে চায়, তখনই বাংলাদেশের বাস্তবতা কথাটাকে হাজির করা হয়। তখন উনি ওনাদের সংসদ সদস্যদেরকে দিয়ে বিএনপি বলাবে যে বাংলাদেশের বাস্তবতায় একজন 2 টার্ম এর বেশি থাকতে পারবেন, এটা বাস্তবসম্মত না। তো তখন যদি সব সংসদ সদস্য মিলে একসাথে কথা বলে, তখন তো তারা বাইরে এসে প্রেসকে এটা বলবে যে সংসদ সদস্যরা চাচ্ছে না, কি করা যাবে? তখন কিন্তু এই যে জুলাই সনদ, এটা কোনো মানে থাকলো না। এই জন্য এটা আইনি ভিত্তিতে আগেই নিশ্চিত করতে হবে। গণভোটটা হচ্ছে এটার জন্য, গণপরিষদ হলে ভালো হতো, গণভোট নট ব্যাড। যে গণভোটের মধ্যে দিয়ে জুলাই সনদকে যদি জনগণ পাশ করে দেয়, তাহলে কিন্তু পরের পার্লামেন্ট এর উপর ছড়িয়ে ঘোরাতে পারবে না। পরে পার্লামেন্ট কিন্তু বলতে পারবে না যে এটা বাংলাদেশের বাস্তবতা সম্ভব না। কারণ গণভোটে বাংলাদেশের পাবলিক বলে দিচ্ছে যেটা হবে, তাহলে এখন আর এটা নিয়ে অন্য কোনো মানে ছলচাতুরি চলবে না।
এইখানে আমাদের ফাইটটা, যে সাংবিধানিক ভিত্তি এবং আইনি ভিত্তির ফাইটটা হচ্ছে এখানে। তো অনেক সময় হয়েছে, আপনারা অনেক ধরে শুনতেছেন, মোটামুটি আমি হিস্ট্রি এবং বাংলাদেশের পলিটিক্স আর কিছু কনস্টিটিউশনাল ব্যাপার মিলে এলোমেলো করে বলছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে একটা প্রশ্ন আমরা এখন করি, কিংবা মন্তব্য যদি হয়, এটা করার পরে আমরা শেষ করি। আর কিছু কথা সবসময় থেকে যাবে আর কি।